ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা আমাদের যে সেশনটি ছিল এটা মূলত আপনারা জানেন আমরা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম। বিশেষ করে আমাদের যারা প্রিভিয়াস পার্টিসিপেন্ট আছেন তাদের একটি ডিমান্ড ছিল যে আমাদের নতুন ফর্মে একটি রিটার্ন আপনি অন্তত দেখান। সেই আলোকেই মূলত আমরা আমাদের যে 2023 সালে যে ফর্ম এসেছে সেখানে আমরা একটি রিটার্ন দেখাবো আপনাদের। বিভিন্ন খাতের ইনকাম দিয়ে আমরা কিভাবে একটি রিটার্ন পূরণ করতে পারি, মূলত আজকের আলোচনা বিষয় হচ্ছে এটি। আর বেসিক বা অন্যান্য বিষয় মূলত আমি আলোচনায় যাচ্ছি না, একদম জিস্ট পয়েন্ট অনুযায়ী আমরা জাস্ট রিটার্নটাই দেখব। এর আগে আমরা জাস্ট একটু দেখি যে আমাদের বর্তমান আইনে যে রিটার্নের কথা বলা হয়েছে নতুন, আমাদের জানি যে প্রায় 40 বছর পরে আমাদের ইনকাম ট্যাক্সের যে নতুন আইনটি এসেছে আপনারা সবাই অবগত আছেন এবং এটা নিয়ে অনেক স্টাডিও করছেন, যেহেতু সবাই আমরা এই প্রফেশনে আছি। যাদের শেখার ইচ্ছা অথবা যারা এখানে কাজ করছে তারাই মূলত আজকে আমাদের পার্টিসিপেন্ট, বা আজকে আমরা তাদেরকে নিয়েই অগ্রসর হচ্ছে। ওকে, সরি। এখন দেখেন আমরা এই মিস্টার আতিক সাহেবের তার প্রথমত আমরা দেখি তার ইনকাম সোর্স কয়টি আছে। নাম্বার ওয়ান দেখিলাম যে তার একটি স্যালারি ইনকাম আছে এবং সেই স্যালারিটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এই বেসরকারি প্রতিষ্ঠান থেকে তিনি একটি স্যালারি পেয়েছেন। নিচে তার একটি স্ট্রাকচার দেওয়া আছে, বেসিক স্যালারি, হাউস রেন্ট, এরকম একটি স্ট্রাকচার দেওয়া আছে। তার মোট স্যালারি হচ্ছে আমাদের এইটা 12,93,হাজার টাকা তিনি মোট স্যালারি পেয়েছেন এবং তার উৎসে কর এখানে দেওয়া আছে, স্যালারি থেকে উৎসে কর। এটা হচ্ছে তার একটা সোর্স। প্রথমত আমরা একজন ব্যক্তি যখন তার ট্যাক্স রিটার্নটা পূরণ করব তখন আমরা তার আয়ের পর্যালোচনা করব যে কোন কোন খাত থেকে এই ব্যক্তির ইনকাম রয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের এটা আইডেন্টিফাই করা প্রথম কাজ। তাহলে প্রথমত আমরা তার ইনকামকে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। সেখানে দেখেছি যে এই ব্যক্তির স্যালারি থেকে একটি ইনকাম আছে। 2 নম্বরে আমরা দেখেছি যে এই ব্যক্তির বাড়ি ভাড়া থেকে আরেকটি ইনকাম আছে। আমি মূলত কয়েকটি ইনকাম সমন্বয়ে একটি রিটার্ন পূরণ করার জন্য আপনাদের সাথে চেষ্টা করেছি। তো সেখানেও তার একটি ইনকাম আছে, তাহলে বাড়ি ভাড়া থেকে ইনকাম আছে, এটা আমরা কনফার্ম হলাম। তৃতীয়ত তার সঞ্চয়পত্র থেকে ইনকাম আছে, সঞ্চয়পত্রের মুনাফা আছে। চতুর্থত এই ব্যক্তির ব্যাংক সুদ থেকে ইনকাম আছে। পঞ্চমত তিনি আদার সোর্সে প্রশিক্ষণ দিয়ে বা বিভিন্ন সোর্সে ইনকাম। তাহলে এই ব্যক্তির আমরা 5টি ইনকাম নিয়ে কাজ করব। এভাবে করে টোটাল 10টি ইনকাম সোর্স আমাদের ইনকাম ট্যাক্স ফর্মে আছে। তার মধ্যে আমি 5টি ইনকাম সোর্স দিয়ে আজকে একটি সেমিনার আয়োজন করছি এবং আশা করছি নেক্সট টাইম এর ব্যতিক্রম যে 5টি আছে ওই 5টি নিয়ে আমরা আরেকটি সেমিনার করব, যাতে আপনাদের কমপ্লিট নেসটা চলে আসে। দুটি 5 5 10টি বিষয়ের আপনি একটি রিটার্ন পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আশা করা যায় যে এই দুইটা সেমিনারের মাধ্যমে আপনাদের যে প্রবলেমগুলো আছে সলভ হয়ে যাবে। তাহলে প্রথমত আমরা ইনকাম নিয়ে কাজ করব। দ্বিতীয়ত ইনকামের পরে দেখব তার ইনভেস্টমেন্ট, তার বিনিয়োগ। তাহলে এটা হচ্ছে আমাদের যে সিরিয়াল বলেছিলাম তারপরের কাজ। এরপর হচ্ছে তার ব্যয় পর্যালোচনা, এরপর সম্পদ পর্যালোচনা। এভাবে করে আমরা একটি রিটার্ন ফিল আপ করতে পারি। তাহলে আমরা প্রথমে এই ব্যক্তির যে রিটার্ন ফর্মগুলো আছে আমরা তো দেখালাম যে সেখানে আমাদের বেসিক্যালি 3টি অপশন আছে। তার মধ্যে একটা অপশন হচ্ছে আমাদের আইটি 11 ঘ 2023, এটা শুধুমাত্র কিছু করদাতার জন্য প্রযোজ্য হবে, অতএব এটা আমরা আলোচনা করছি না। আমরা আহ, যেটা সব থেকে ভালো ওয়ে শেখার জন্য এবং যেখানে ডিটেলসটা আছে এটা হচ্ছে আইটি 11 গ 2023, এই ফর্মটা আমি আপনাদেরকে এক্সেল ফরম্যাটে দেখাচ্ছি না, কারণ সেখানে কানেক্টিং করা আমাদের এক্সেল ফরম্যাটটা অটোমেটেড, সেখানে আমরা একটা পূরণ করলে অটোমেশনে হয়ে যাবে, ওটাতে আসলে বোঝাটা কঠিন হবে। আর আমরা নিজেরা বিডিট্যাক্সকে জানেন একটা সফটওয়্যারের মাধ্যমে ক্যালকুলেশন করে থাকি, এটাও দেখাচ্ছি না। আমি একদমই প্র্যাকটিক্যালি যেটাকে বলে হাতে কলমে একদম বাংলা একটি ফর্ম নিয়েছি এবং সেখানে ওয়ার্ল্ডে, যাতে করে আমরা এখানে পূরণ করে আপনাদেরকে সরাসরি দেখাতে পারি সেই জন্য। তাহলে আমরা এই ফ্যাক্ট আলোকে ফ্যাক্ট দেখি যে হচ্ছে
জনাব আতিক সাহেবের একটি ফ্যাক্ট দেখি। আতিক সাহেবের তাহলে আমরা এখানে নাম লিখে ফেলি। দেখেন ফার্স্ট পেজে আপনাকে প্রথমত এই ফর্মটা আইডেন্টিফাই করতে হবে। ফর্মটির নাম হচ্ছে IT11 গ 2023। এটা হচ্ছে আমাদের ফর্ম। এই ফর্ম নিয়ে আমরা কাজ করতেছি বর্তমানে। এ ফর্মে কিছু স্বাভাবিকভাবে চেঞ্জ এসেছে, বেসিক বিষয়গুলো অবশ্যই আগের মতোই আছে, বাট নতুন ফর্ম কিছু চেঞ্জ আসে। তাহলে আমরা এখানে নামটা লিখে ফেলতে পারি, যে তো আমাদের নামটা লিখতে হবে। আমরা নাম লিখে ফেলি, 1 নম্বর কাজ। এখানে ফার্স্ট পেজে যে ইনফরমেশন গুলো আছে এগুলো খুবই কমন, যে কেউ পারবে। তারপরে আপনার বোঝার জন্য এরপরে আপনার দ্বিতীয়ত জাতীয় পরিচয়ের নম্বর, এরপরে 3 নম্বরে সেই TIN নম্বরটি লিখবেন। এটা অবশ্যই 12 ডিজিটের হতে হবে, এখানে কেউ ভুল করা যাবে না। এরপরে সার্কেল, জোন, আপনার TIN থেকে এই ইনফরমেশন গুলো লিখে ফেলবেন। এরপর কর বর্ষ, আমরা জানি এখন কর বর্ষ হচ্ছে 2022-23 ইনকাম ইয়ার এবং 23-24 কর বর্ষ। তাহলে এখানে আমরা 23-24 লিখবো। এখানে আমরা জাস্ট 2023-24 এটা হচ্ছে আমাদের কর বর্ষ। এই ফর্মে কিন্তু ইনকাম ইয়ার লিখতে হয় না, কিন্তু আগের ফর্মগুলোতে ইনকাম ইয়ারও মেনশন করতে হতো। এই ফর্মে ইনকাম ইয়ার লেখার প্রয়োজনীয়তা নেই, শুধুমাত্র আপনার অ্যাসেসমেন্ট ইয়ার বা কর বর্ষে লিখলেই হয়ে যাবে। এখন আমরা এবছর যারা রিটার্ন দিব সকলে কর বর্ষ লিখব 2023-24। এরপর 6 নং-এ আমাদের আছে আবাসিক মর্যাদা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আবাসিক মর্যাদার উপর নির্ভর করে আপনার ট্যাক্স রেটের পার্থক্য হয়ে যেতে পারে। যদি আপনি রেসিডেন্স হন, অর্থাৎ সেক্ষেত্রে ট্যাক্স হচ্ছে স্ল্যাব রেটে, আর অনিবাসী হলে, নন রেসিডেন্স হলে আপনার হচ্ছে ফ্ল্যাট 30% ট্যাক্স হবে। সে বিষয়গুলো আমরা আইন থেকে দেখে নিব। এরপরে এখানে আমাদের যাদের কর হারে বিশেষ সুযোগ পাচ্ছেন অব্যাহতিতে, তাদের ক্ষেত্রগুলো আছে। যেমন নারীর ক্ষেত্রে আমরা জানি 4 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি। এরকম তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে যারা সুযোগ পাচ্ছেন সেগুলো এখানে উল্লেখ আছে আপনার। আর যেগুলো আছে সবই আপনার একদমই পার্সোনাল ইনফরমেশন, এগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। এরপরে 2 নম্বর পেজ। এই 2 নম্বর পেজ যেটা আছে এটা মূলত আমরা শেষের দিকে পূরণ করব, কারণ আমরা আগে দেখব যে আসলে 3 নম্বর পেজটা আমরা আগে পূরণ করে নেব, যে এই ব্যক্তির কি কি আছে এটা আপনি লিখে ফেলবেন। তাহলে সুবিধা হবে যে এই ব্যক্তির, আমি প্রথমে স্যালারি স্টেটমেন্ট পাইছি, বেতন বিবরণী। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এভাবে প্রতিটি সব বিষয় আপনি এখানে লিখে ফেলবেন। তাহলে আপনার আইডেন্টিফাই হয়ে যাবে যে আমি যে ব্যক্তি রিটার্ন করতেছি তার কোন কোন সোর্সে ইনকাম আছে বা কি সম্পত্তি আছে, ডকুমেন্টে আপনি এখানে লিখে নিলেন। লেখার পরে আপনি কাজ শুরু করলেন। প্রথমত কাজ শুরু করবেন আমাদের এই রিটার্নের, যারা দেখবেন যে তফসিল গুলো আছে, এখানে মূলত 5টি তফসিল আছে এই রিটার্নে। 4টি হচ্ছে ইনকামের তফসিল আর একটা হচ্ছে রেয়াতের তফসিল। আমরা প্রথমত ইনকামের তফসিলগুলো আগে পূরণ করব। যেমন কোন তফসিলগুলো এই ব্যক্তির লাগবে এটা আমি যেহেতু আগে ডকুমেন্ট লিখে ফেলছি বুঝতে পারব। যেমন ইনকাম সোর্স অনুযায়ী এই ব্যক্তির প্রথম ইনকাম আছে বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইনকাম, মানে স্যালারি ইনকাম আছে, এবং নন গভর্নমেন্ট স্যালারি। তাহলে তার জন্য তফসিল 1 প্রযোজ্য হবে। তফসিল 1, তফসিল 1-এ আমাদের স্যালারিড ইনকামের ক্যালকুলেশন আছে। তাহলে আমরা চলে যাব তার তফসিল 1-এ, এটা আগে পূরণ করব। দেখেন তফসিল 1-এ 2টি পার্ট আছে। ফার্স্ট পার্ট ক, এই কটা হচ্ছে আপনার যারা শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের জন্য প্রযোজ্য হবে। আমাদের SRO নম্বর 225 অনুসারে সেখানে গভর্নমেন্ট এমপ্লয়ি লিস্ট দেওয়া আছে। এই SRO আলোকে যাদেরকে গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে ট্রিট করা হয়েছে তাদের জন্য মূলত এই ক অংশটি পূরণ করতে হবে। আর বাকি যারা আছে তাদের জন্য আমাদের এই খ অংশ পূরণ করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখে নিলাম যে মিস্টার আতিক সাহেব তিনি ছিলেন মূলত নন গভর্নমেন্ট এমপ্লয়ি, সো তার ক্ষেত্রে আমরা খ এই অংশটি পূরণ করব। অর্থাৎ সরকারি
কর্মচারী ব্যতীত আর যারাই আছেন তাদেরকে আমরা নন গভর্নমেন্ট বলছি। হ্যাঁ, তাহলে প্রথমত আমরা এই ফ্যাক্ট অনুযায়ী দেখেন, এখানে তথ্য অনুযায়ী যে তার বেসিক স্যালারি 5,98,000, এই বেসিক স্যালারিটা আমরা আহ, এই তফসিল একের প্রথমে দেখা আছে বেতন। এই বেতন বলতে বেসিক স্যালারি বা মূল বেতন বলা হয়েছে, এটা আমরা এখানে উল্লেখ করব। তাহলে এখানে 5,98,000 এটা হচ্ছে এই ব্যক্তির বেসিক স্যালারি। এই বেসিক স্যালারিটা আমরা ফার্স্টে এখানে লিখব। এরপর হচ্ছে ভাতা সমূহ, এরপরে এই ব্যক্তি যত সুযোগ সুবিধা পান সেই বিষয়গুলো। তিনটি অপশন মূলত এখানে আছে। হ্যাঁ, এরপর হচ্ছে তার অন্য যত ভাতা আছে, যেমন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ঈদ বোনাস, এই সকল ভাতা আমাদের কিন্তু একসাথে যোগ করতে হবে। তো এই সকল ভাতাগুলো যোগ করলে আমাদের চলে আসে 6,93,000 টাকা। এটা আমরা ভাতা সমূহ এখানে লিখে দিব। এছাড়া যদি আপনার অগ্রিম বেতন, পারকিউজিট সুবিধা, আমরা জানি আইনে পারকিউজিট সুবিধার কথা বলা বলা আছে, এরপর আবাসন সুবিধা, মোটর গাড়ির সুবিধা, এই সুবিধাগুলো মূলত আপনার আহ, যদি আপনি সুবিধা পেয়ে থাকেন এটা আর্থিক মূল্যে কনভার্ট করতে হবে। নতুন আইনের নির্দেশিকায় কিন্তু এটা বলা আছে। হ্যাঁ, তাহলে আমাদের সেই, যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আবাসন সুবিধার ক্ষেত্রে বলা আছে যদি কোনো ব্যক্তি তিনি একটি ফ্ল্যাট পেয়ে থাকেন তার কোম্পানি থেকে, সেক্ষেত্রে ফ্ল্যাটের যে অ্যাকচুয়াল ভাড়া আছে যদি সম্পূর্ণ ফ্রি থাকেন, ফুল ফ্রি অ্যাকোমোডেশন, তাহলে সেই ভাড়াটা তার ইনকাম হিসেবে কাউন্ট হবে। ধরা যাক একজন ব্যক্তিকে কোম্পানি 20,000 টাকা সমমূল্যের একটি ফ্ল্যাট ফ্রি থাকার জন্য দিয়েছেন, যেহেতু তিনি ওই কোম্পানির এমপ্লয়ি, তাহলে 2,40,000 টাকা তার এখানে ইনকাম হিসেবে কাউন্ট হয়ে যাবে। যদি এমন হয় না তাকে রিডিউস রেট করা হয়েছে, 10,000 টাকা ছাড় দেওয়া হয়েছে, তাহলে হয়তো কি হবে, তিনি 1,20,000 টাকা এখানে যোগ করে দেবেন। তার মানে আপনাকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে এগুলো আর্থিক মূল্যে আপনাকে কনভার্ট করে ফেলতে হবে, তাহলে আপনার জন্য এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা মূলত এই ব্যক্তির টোটাল ইনকাম কত হলো দেখেন, এই সবগুলো যোগ করলে মোট ইনকাম আসে হচ্ছে 12,93,000 টাকা। এই 12,93,000 টাকা আমরা টোটাল ইনকাম পাই। এই 12,93,000 টাকা আমরা এই ব্যক্তির গ্রস ইনকাম। আমরা জানি যে স্যালারির ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে আগে যে বিধান ছিল, বিধি 33, রুলস 33, এটা কিন্তু এখন আর নাই। বর্তমানে আমাদের নিয়মটি হচ্ছে, যদি এটা হচ্ছে ষষ্ঠ তফসিলের 27 নং প্যারাতে আছে, আপনি একটু দেখে নিয়েন। যদি কোনো ব্যক্তি, মূল বিষয়টা আমি বলি, 13,50,000 উপরে ইনকাম করে তার 4.5 লাখ টাকা অব্যাহতি হবে। আর যদি 13,50,000 নিচে ইনকাম করে তার 1/3 অব্যাহতি হবে। এখানে আমরা একটি ফিগার কল্পনা করব, 13,50,000। আমি যদি কোনো ব্যক্তির স্যালারি দেখি যে 13,50,000 ক্রস করেছে, তার মানে তার ট্যাক্স অব্যাহতি হচ্ছে 1/3, 4.5 লাখ। যদি দেখি 13,50,000 ক্রস করেনি, তাহলে তার অব্যাহতি হচ্ছে 1/3। আইন বলছে এরকম ভাবে যে 1/3 অথবা 4,50,000, যেটি কম সেটা করমুক্ত, বাকিটা করযোগ্য। আমরা সহজ করেছি সেখানে, যেখানে মাঝখানে একটি ফিগার রেখেছি, একটি বর্ডার রেখেছি 13,50,000। যদি বর্ডার ক্রস করে তাহলে 4.5 লাখ অব্যাহতি, এর আগে থাকলে আপনার 1/3 অব্যাহতি। তাহলে এক্ষেত্রেও দেখি যে তার স্যালারি হচ্ছে 12,93,000, তাহলে অবশ্যই 1/3 অব্যাহতি হবে। সেক্ষেত্রে আমাদের আসে 4,31,000 টাকা। এটা হচ্ছে তার এক্সামটেড অব্যাহতি, এটার উপর তার ট্যাক্স দিতে হবে না। তাহলে স্যালারি থেকে আমরা মোট করযোগ্য আয় বের করে ফেললাম 8,62,000 টাকা। তাহলে এই 8,62,000 টাকা মূলত তার করযোগ্য ইনকাম। এখন দেখেন, এই ব্যক্তির স্যালারি থেকে কিন্তু আমরা দুটি ইনকাম আলাদা করেছি, একটি ট্যাক্সেবল, একটি ট্যাক্স ফ্রি। এই ইনকামের তথ্যগুলো আমাদের পার্ট 2 তে আছে।
যেমন আমরা যদি বলি এই ট্যাক্স এক্সামটেড যে ইনকাম, এটা আপনি নোট রাখতে পারেন, এটা আছে পার্ট টুর 26 নং কলামে। আর এই করযোগ্য যে ইনকামটা আছে, এটা পার্ট টুর দ্বিতীয় পার্টে আমাদের এখানে দেখি এই অ্যামাউন্টটি আমাদের পার্ট টুর 1 নম্বর কলামে স্যালারি থেকে আয়, এই চাকরি হতে আয়, এই খানটা আমাদের বসাতে হবে। তাহলে আমরা এই কানেক্টিংটা মোটামুটি একটু বুঝতে পারি কিনা, যে স্যালারি থেকে যে করযোগ্য ইনকামটি আসবে এটা আমাদের পার্ট টুর 1 নম্বর কলামে বসবে। আর এখানে যে এক্সামটেড অঙ্কটা ছিল, যেমন আমাদের এখানে এক্সামটেড ছিল 4,31,000 টাকা, এটা আমাদের পার্ট টুর 26 নম্বর কলামে বসবে। 26 হচ্ছে সকল অব্যাহতি। এই রিটার্নে আপনি যতগুলো অব্যাহতি ইনকাম দেখাবেন, আমাদের সকল অব্যাহতি ইনকামের কথা বলা আছে। আমাদের ইনকাম ট্যাক্সের যে শিডিউল আছে, আমরা জানি 8টি তফসিল আছে, সেই 8টি শিডিউলের মধ্যে 6 শিডিউলে আমাদের এই তথ্যটা বলা আছে অব্যাহতি। ধরেন সেখানে আই2 অব্যাহতি আছে, বিভিন্ন অব্যাহতি দেওয়া আছে, সকল অব্যাহতি ইনকাম যোগ করে এখানে আপনার ইনপুট দিতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা স্যালারি থেকে দুটি ফিগার, স্যালারি টোটাল ইনকাম কিন্তু আমাদের রিটার্নে সরাসরি কোথাও বসে না, অর্থাৎ দুই জায়গায় চলে যাচ্ছে, একটা করযোগ্য যেটা আমাদের একে চলে যাচ্ছে, আর একটা চলে যাচ্ছে আমাদের কর মুক্ত যেটা 26 নম্বর কলামে। তাহলে এই দুই জায়গায় এই দুই ইনফরমেশনটা চলে যাচ্ছে। তাহলে আতিক সাহেবের স্যালারির আমাদের মূলত পার্টটা শেষ হলো, তার স্যালারি থেকে করযোগ্য করমুক্ত আয়টা বের করলাম। এখানে আরো কিছু আছে, যেমন তার স্যালারি থেকে উৎসে কর আছে 27,949 টাকা, এটাও আমরা নোট রাখতে পারি হিসাবের সুবিধার্থে। আপনি এখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আপনি ওইটা লিখে ফেলতে পারেন যে এটা উৎসে কর, এই অ্যামাউন্টটা হচ্ছে তার উৎসে কর, টিডিএস। আপনি এখানে লিখে যে উৎসে কর, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, পরবর্তীতে হিসাবে আপনার ঝামেলা হবে না। যে আমাদের এইটা হচ্ছে উৎসে কর 27,000, স্যালারি ইনকাম এটা করযোগ্য, এটা হচ্ছে স্যালারি থেকে উৎসে কর। এখন দেখে আতিক সাহেবের আর কি ইনকাম আছে। দ্বিতীয়ত আতিক সাহেবের বাড়ি ভাড়া থেকে ইনকাম আছে। দেখেন, ফ্যাক্টটা আগে বোঝার চেষ্টা করি। আহ আতিক সাহেব 2 তলা ভবনের মালিক, মানে দোতলা একটি বাড়ি করেছেন, এবং প্রতি তলায় 2টি ফ্ল্যাট আছে। তার মানে তার টোটাল ফ্ল্যাট সংখ্যা তো 4টি, 2টি 2টি 4টি ফ্ল্যাট। একটি ফ্ল্যাটে নিজে বসবাস করেন এবং বাকি 3টি ভাড়া দেন। তাহলে এখানে 3টি ফ্ল্যাট ভাড়া হয়। দেখেন, এটা হচ্ছে রেন্টেবল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে 3, এবং প্রতি ফ্ল্যাটের মাসিক ভাড়া 16,000। তাহলে আপনি কাউন্ট করেন, একটু কাউন্ট করে ফেলেন, যে মাসিক ভাড়া 16,000 হয়, তাহলে 3 গুণ 16,000, তাহলে 48,000 টাকা তিনি মাসে রেন্ট পাচ্ছেন। 12 মাসে রেন্ট পাচ্ছেন 5,76,000 টাকা। এই, তাহলে এখানে আমরা 5,76,000 টাকা রেন্ট পাচ্ছি। এছাড়া এবছরে তিনি অগ্রিম গ্রহণ করেছেন, ভাড়াটিয়ার কাছ থেকে অ্যাডভান্স গ্রহণ করেছেন 1,00,000 টাকা, এবং অগ্রিম ফেরত দিয়েছেন। এটা খুবই সিম্পল, যখন আপনার নতুন ভাড়াটিয়া আসে তখন আপনি তার কাছ থেকে অ্যাডভান্স গ্রহণ করেন, আবার যখন ভাড়াটিয়া চলে যায় তখন আপনি অ্যাডভান্স রিটার্ন করেন। এই বিষয়টা কিন্তু আমাদের আগের ফরম্যাটে ছিল না, নতুন ফরম্যাটে বা নতুন রিটার্নে এই বিষয়টা আনা হয়েছে। এবং সেখানে তার কিছু খরচ আছে, কস্টিং আছে, যেমন হোল্ডিং ট্যাক্স পে করেছেন 12,000 টাকা, তারপরে ভূমিকর পরিশোধ করেছেন 800 টাকা, এরকম কিছু কস্টিং তার থাকবে। যদি তিনি ঋণ নিয়ে বাড়ি করেন সেক্ষেত্রে ঋণের কিছু সুদ, ইন্টারেস্ট পে করতে হবে, এগুলো আমাদের অনুমোদনযোগ্য খরচ। তাহলে এটাকে আমরা সংক্ষিপ্ত ভাবে, এই প্রতিটি টপিকই অনেক বিস্তারিত আলোচনার বিষয়, অনেক কিছু আছে, কিন্তু আমি কোনো আলোচনায় যাচ্ছি না, জাস্ট জিস্ট যে বিষয়টি আছে এটা উপস্থাপন করার চেষ্টা করছি, যাতে আপনাদের সংক্ষিপ্ত ভাবে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটি রিটার্ন আমরা শেষ করতে পারি। তাহলে দেখলাম আমাদের যে হিসাব টোটাল তার, এটা এটা হচ্ছে যিনি
বাড়ি ভাড়া থেকে ইনকাম করবেন, হাসানুর রহমান ভাই মনে হয় আপনি কি করতেছেন, এটা না করলে বেটার। আবার শেয়ার দিচ্ছি। ওকে, দেখেন, আমরা যখন বাড়ি ভাড়া থেকে ইনকাম থাকবে তখন এই তফসিল 2, আগে দেখছিলাম স্যালারি থেকে তফসিল 1, এখন হচ্ছে তফসিল 2, এটা পূরণ করতে হবে। প্রথমত এখানে ডিটেলসটা লিখতে হবে, বাড়ির অবস্থান, কত স্কোয়ার ফিট, কতটা রেন্টেবল ফ্ল্যাট। যেমন আমার এখানে রেন্টেবল ফ্ল্যাট কত, ভাড়াযোগ্য ফ্ল্যাট হচ্ছে 3টি। তাহলে আমি এখানে আপনি যে কোনো ভাবে লিখতে পারেন যে এখানে আমার, এখানে ধরেন টোটাল ফ্ল্যাট 4, তবে বিস্তারিত লিখবেন আপনি, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। এরপর রেন্টেবল ফ্ল্যাট মানে ভাড়ার যোগ্য, প্রতি ফ্ল্যাটের ভাড়া দেখেছি আমরা 16,000 করে। এরপরে স্কোয়ার ফিট সহ ডিটেলসটা এখানে উল্লেখ করবেন, এটা আপনার জন্য বেটার, তাহলে অ্যাসেসমেন্টটা সহজ হয়ে যাবে। তাহলে দেখেন, এখানে তিনি মোট ভাড়া পাচ্ছেন 16,000 করে, 3 মাসে 48 × 12, 5,76,000 টাকা তিনি ভাড়া পাচ্ছেন। মিস্টার আতিক সাহেবের বাৎসরিক অ্যানুয়াল ভ্যালু 5,76,000। এরপরে আমরা দেখলাম তিনি অ্যাডভান্স গ্রহণ করেছেন ফ্যাক্ট অনুযায়ী। তিনি অ্যাডভান্স গ্রহণ করেছেন, আবার একটু খেয়াল করি, 1,00,000 টাকা তিনি অ্যাডভান্স গ্রহণ করেছেন। এবং আবার যেমন ভাড়াটিয়া এসেছে অ্যাডভান্স দিয়েছে, আবার প্রিভিয়াস যে ভাড়াটিয়া ছিল তিনি চলে যাওয়ার সময় তার অ্যাডভান্স রিটার্ন করতে হয়েছে। তাহলে সেই দুটি ফ্যাক্টে আমরা এখানে নিয়ে আসছি, অ্যাডভান্স গ্রহণ করেছেন 1,00,000 টাকা এবছরে, এবং অ্যাডভান্স রিটার্ন দিয়েছেন 50,000 টাকা। এবং আমরা দেখেছি তার ফ্ল্যাট কোনো ভ্যাকেন্সি নাই, কোনো খালি নেই। খালি না থাকলে শূন্যতা ভাতা তিনি পাবেন না। তাহলে কি হলো, 5,76,000-এর সাথে 1,00,000 যোগ হলো 6,76,000, সেখান থেকে এই 50,000 টাকা মাইনাস হলো। বসে এই 6 নম্বরে বসলো। 6 নম্বরে কি বসবে, যেমন আমাদের এই আইনে মোট ভাড়া নির্ণয় করতে হবে। মোট ভাড়া নির্ণয়ের সূত্র হচ্ছে আপনার প্রাপ্ত ভাড়া প্লাস অ্যাডভান্স প্লাস আদার্স, সেখান থেকে মাইনাস হবে অ্যাডভান্স রিটার্ন অ্যান্ড ভ্যাকেন্সি অ্যালাউন্স, এই দুটো মাইনাস করতে হবে। এখানে আপনাদের যে নির্দেশনা দেওয়া আছে, 1+2+3-4-5, এইভাবে করে যদি আমরা ক্যালকুলেশনটা করি, আমাদের এখানে মোট ভাড়া হয় 6,26,000 টাকা। 5,76,000 থেকে এক যোগ হলো 6,76,000, সেখান থেকে 50,000 মাইনাস করলে 5,26,000 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল রেন্ট। এই রেন্ট থেকে আমরা কিছু খরচ দাবি করব। যদিও খরচের ক্ষেত্রে আমাদের নতুন আইনে কিছু কন্ডিশন আছে, সেদিকে আমরা যাচ্ছি না, কারণ এই খরচ কোনটা অনুমোদন হবে, এবং সেখানে আমাদের ভাড়া এবং ইউটিলিটি বিল দুটো বিষয় একসাথে ইনক্লুসিভ হলে কিভাবে হবে, এক্সক্লুডিং হলে কিভাবে হবে, এই বিষয়গুলো নতুন আইনে চলে আসছে। জাস্ট আমি এখানে একটি কথা বলি যে, এবং কত পার্সেন্ট পাবেন, আমাদের আতিক সাহেবেরটা ছিল আবাসিক। আবাসিকে আমরা একটি খরচ দাবি করি, এটা হচ্ছে 25%, যে মোট ভাড়া তার। তাহলে এখানে মোট ভাড়া 6,26,000 টাকা, সেখানে 25%, এখানে আপনি লিখে দিতে পারেন 25% তিনি কস্ট দাবি করবেন, যেহেতু আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিয়ে থাকেন। তাহলে এই 25% করলে আমাদের 1,56,000 এই অ্যামাউন্ট আসে। এরপরে তিনি কিছু খরচ করেছিলেন, যেমন তিনি খরচ করেছিলেন পৌরকর। পৌরকর দিয়েছিলেন তিনি 12,000 টাকা। এই 12,000 টাকা কিন্তু দেখেন তিনি সম্পূর্ণ খরচ বাদ দিতে পারবেন না। কেন পারবেন না, কারণ এখানে ফ্ল্যাট ছিল 4টি, 4টি ফ্ল্যাট তিনি ভাড়া দেন না, 3টি দেন, একটি তো নিজে ইউজ করেন।
ইনকাম ট্যাক্স আইন বলে যেখান থেকে আপনার ইনকাম আছে সেখান থেকে আপনি খরচ বাদ দিতে পারবেন, বাট যেখান থেকে আপনার ইনকাম নেই সেই খরচ বাদ দেওয়ার আপনার অপরচুনিটি বা সুযোগও নেই। তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র যে ইনকাম আসছে তার তিনটে ফ্ল্যাট থেকে এই তিনটে ফ্ল্যাটের খরচ বাদ দিতে পারবো। তার মানে আমরা এই যে টোটাল 12,000 টাকা কস্টিং, এই 12,000 যদি আমি বলি ভাগ হচ্ছে 4 আর গুণ হচ্ছে 3, অর্থাৎ 12,000-কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 3,000 আসে, 3 × 4 = 12,000, সেখানে 3 দিয়ে গুণ করলে 9,000 টাকা আমাদের খরচ আছে। এই খরচগুলো শুধুমাত্র 25%। এখন দেখেন এই 25% কিন্তু আমরা এই তিনটে ফ্ল্যাটের ভাড়ার উপর বাদ দিচ্ছি, তাই অন্য খরচগুলো তো আমাদের সে অনুযায়ী বাদ দিতে হবে। যদি কোনো ব্যক্তি রেসিডেন্স হয় হাফ হাফ কমার্শিয়াল হয় সেক্ষেত্রে সে আলাদা শিট করবে, যে এখানে যে ভাড়া পাচ্ছে রেসিডেন্সটা আলাদা করবে, কমার্শিয়ালটা আলাদা করবে। এটা দুইটা তিনটে বিল্ডিং যেরকম আলাদা করা যায় সেখানে আলাদা শিট করে পরে সামারি করে নিট ইনকামটা এক জায়গায় নিয়ে আসবে। ঠিক এখানে আমাদের ভূমি রাজস্ব 800 টাকা খরচ ছিল, সেই 800 টাকাকেও আমরা এই 800 টাকাকে ভাগ 4 × 3 দিয়েছি। দেখেন তাহলে আমাদের 600 টাকা চলে আসে। তো এই টোটাল যে কস্টিং গুলো আছে আর কোনো খরচ নেই, এই টোটাল কস্টিং গুলো আমাদের আসে 1,65,600 টাকা। এটা হচ্ছে টোটাল অ্যালাউবেল এক্সপেন্সেস, যে খরচগুলো আইন গ্রহণ করেছে। এখন দেখেন আমাদের টোটাল ইনকাম ছিল বা মোট ভাড়া ছিল 6,26,000, সেখান থেকে আমাদের এই অ্যালাউবেল এক্সপেন্সেস গুলো মাইনাস করলে আমাদের নিট আয় বা নিট করযোগ্য আয় বের হয়ে যাবে। তাহলে এখানে নোট দেওয়া আছে ক্রমিক 6 থেকে 8 বিয়োগ ফল, একদম নোট দেখে আপনি করে ফেলতে পারবেন যে 6 এবং 8, এটা ডিফারেন্স হচ্ছে আমাদের এই 9 নম্বর কলাম যেখানে আছে 4,60,000 টাকা। তাহলে এই যে 4,60,000 টাকা এটাই হচ্ছে আমাদের করযোগ্য ইনকাম। তাহলে আমাদের পার্ট 2-তে যেখানে সকল করযোগ্য ইনকাম যায় সেখানে আমাদের শুধুমাত্র এই 4,60,000 টাকা চলে যাবে। তাহলে আমাদের আর যে ফিগার গুলো আছে যেমন এই 6,26,000, অন্য কোনো ফিগার আমাদের দরকার নেই। এই 4,60,000 টাকা আমরা ইনকাম ফ্রম হাউস রেন্ট সেই অংশে একদম 2 নম্বর কলামে 2 নম্বর তফসিলে এটা আমাদের বসে যাবে। তাহলে এখানে আমাদের করযোগ্য ইনকাম হলো 4,60,000 টাকা অ্যাকর্ডিং টু তফসিল 2। তফসিল 2 অনুযায়ী আমাদের 4,60,000 টাকা ইনকাম। তাহলে এই ব্যক্তির দুইটা ইনকাম কিন্তু আমাদের কমপ্লিট হলো। এখন ফ্যাক্টরে চলে আসি। এ ব্যক্তির 3 নম্বর ইনকাম বলছে যে সঞ্চয়পত্র থেকে তার 1,40,080 টাকা ইনকাম আছে এবং যার উৎস কর হতো 14,008 টাকা। তাহলে আমরা সঞ্চয়পত্রের ইনকামটাও দিয়ে দিই এবং তার উৎস করটা আমরা একটা নোট আকারে রাখি। দেখেন এই সঞ্চয়পত্রের ইনকাম, এই সঞ্চয়পত্রের মুনাফা এবং অন্য সকল ফিনান্সিয়াল অ্যাসেট থেকে যে মুনাফা পাওয়া যায় এগুলো আমাদের 6 নং কলামে বসবে। এখানে মনে হয় 4,61,400 হবে, যাক সমস্যা নেই, আমরা যেটা আছে এটাই বসাই। চারশোকে আমি আবার একবার একটু দেখি তাহলে ক্লিয়ার হবে। 6,26,000 থেকে আমরা এটা বিয়োগ দেব। 6,26,000 মাইনাস 1,65,600, 4,60,400। ওকে, 4 বাদ থেকে গেছে, 4,60,400 টাকাই হবে সম্ভবত।
যাক, এখানে আমাদের ভাড়া হতে যে ইনকামটা আসবে আমরা এভাবে বসিয়ে দেব। আমাদের সিস্টেমটা বোঝা প্রয়োজন। আমাদের হিসাবে ওকে, এরপরে আমাদের কৃষি থেকে আয় আমরা দেখেছি। এই ব্যক্তি কৃষি থেকে আয়ের কোনো তথ্য আমরা পাইনি, সেক্ষেত্রে কৃষি থেকে আয় আমাদের আসছে শূন্য। এখানে আমাদের কোনো আয় নেই। ব্যবসা খাতের আয় দেখাচ্ছি না আমরা, এর পরবর্তী যে সেশন হবে সেখানে আর বাকি পাঁচটার ইনকাম দেখাবো। আপাতত এখানে পাঁচটি সোর্সের ইনকামের কথা বলা আছে, আর বাকি পরবর্তী সেশন আমরা দেখানোর চেষ্টা করব। এরপরে ক্যাপিটাল গেইনের ইনকামও নেই, আর ক্যাপিটাল গেইন কিন্তু আমাদের ট্যাক্সের রেটটা একটু ভিন্ন। নতুন আইনে আমাদের সপ্তম তফসিলে ক্যাপিটাল গেইনের ট্যাক্সের রেটের কিছু পার্থক্য দেওয়া আছে, যেটা আমাদের নিয়মিত কর হারের মধ্যে পড়ছে না। ওকে, তাহলে সঞ্চয়পত্রের মুনাফা, ব্যাংক সুদ এবং যত ধরনের ফিনান্সিয়াল অ্যাসেট আছে। ফিনান্সিয়াল অ্যাসেট মানে কি? যে সকল অ্যাসেট আর্থিক সম্পদ আমরা, যেমন ব্যাংকে যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকে, ডিপিএস থাকে, এফডিএ থাকে, তারপর সঞ্চয়পত্র থাকে, টিএনটি বন্ড থাকে, মিউচুয়াল ফান্ড থাকে, যতগুলো আর্থিক পরিসম্পদ আছে সেখান থেকে যে ইনকাম গুলো হবে এটা 6 নং কলামে আমাদের বুঝতে হবে। এখন দেখেন, তাহলে এই 6 নং কলামে আমরা দুটি ইনকাম, একটা হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফা, যেটা হচ্ছে 1,40,080 টাকা, প্লাস ব্যাংক সুদ, এটা আছে আপনার 84,560 টাকা। এটা একটু আমরা যোগ করি। 1,40,080 টাকা প্লাস হচ্ছে 84,560 টাকা, 2,24,640 টাকা। এটা হবে, দেখি ঠিক আছে কিনা। 2,24,640 টাকা এখানে আমাদের ইনকাম হিসেবে কাউন্ট হবে। ওকে, এই এরপরে আমাদের আরেকটি ইনকাম রয়েছে এই আহ, আতিক সাহেবের। সেই ইনকামটি হচ্ছে তিনি সেমিনারে প্রশিক্ষক হিসাবে তিনি 80,000 টাকা পেমেন্ট পেয়েছেন। এটা হচ্ছে উৎসে কর সহ কিন্তু 80,000, সেখান থেকে 10% উৎসে কর্তন করে তিনি হয়তো 72,000 টাকা তিনি নিট পেয়েছেন। বাট ইনকামের সময় আমরা যখন দিব, যেমন সঞ্চয়পত্র মুনাফা, এটা কিন্তু ইনক্লুসিভ উৎসে কর্তন টিডিএস। ইনকাম সবসময় নিট ইনকাম প্লাস টিডিএস এভাবে কাউন্ট হয়। তাহলে এখানে আমরা দেখি 80,000 টাকা তার করযোগ্য আয় রয়েছে। তাহলে সেখানে আমরা 80,000 টাকা উল্লেখ করতে পারি। তাহলে এই এই টোটাল যে খাতগুলো আছে সেই খাতগুলোর ইনকাম গুলো একবার একটু আমরা যোগ করে দেখি। করযোগ্য ইনকাম প্রথমে ছিল 8,62,000 এই অ্যামাউন্ট, প্লাস হচ্ছে 4,60,400 টাকা, প্লাস 2,24,640 টাকা, প্লাস হচ্ছে 80,000 টাকা, 16,27,040 টাকা, 16,27,040 টাকা হবে। এই হচ্ছে আমাদের এই ব্যক্তির মোট ইনকাম বের হয়ে গেল। তাহলে আমাদের ইনকামের তফসিলগুলো শেষ। ইনকামের তফসিলগুলো শেষ হলে তার প্রথম যে কাজ, যে এই ইনকামের উপরে আমরা ইনকাম ট্যাক্স নির্ধারণ করব। এই ইনকাম ট্যাক্স নির্ধারণ করার পরে তারপরে আমরা রেয়াতের সেকশনে যাব। এখন এই ইনকামের উপরে আমরা কিভাবে ইনকাম ট্যাক্স নির্ধারণ করব, এই বিষয়টাতে আসি। আমরা ইনকাম ট্যাক্সের জন্য আমাদের যে টোটাল ইনকামটা আছে সেই ইনকামটা আমরা হচ্ছে 16,27,040 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম। দেখেন, এটা হচ্ছে আমাদের টোটাল ইনকাম। এখন দেখেন, আমাদের এই ইনকামের মধ্যে দুটি ইনকাম খুবই গুরুত্বপূর্ণ। আপনি এই আইনে আছে, একটা হচ্ছে মিনিমাম ট্যাক্স। দেখবেন 163 সেকশনে আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর 40টি খাতের আয়কে উৎসে কর্তন তার মিনিমাম ট্যাক্স হিসেবে কাউন্ট হবে। অর্থাৎ
এই 40টি আয়ের অ্যাগেনিস্টে যে উৎসে কর্তন করা হবে, ট্যাক্স ডিডাকশন করা হবে, সেই ডিডাক্টেড অ্যামাউন্টই হচ্ছে তার মিনিমাম ট্যাক্স। যদি অ্যাকচুয়াল ট্যাক্স বেশি হয় তাহলে অ্যাকচুয়াল ট্যাক্সই পে করতে হবে। যদিও আমাদের নির্দেশিকায় দুই জায়গা দুই রকম দেওয়া আছে, এক জায়গায় ভুল আছে যে লাস্ট নির্দেশিকা, আমাদের নির্দেশিকায় কিন্তু অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের মূল আইনের সাথে সাংঘর্ষিক, ভুল আছে, সেগুলো আপনাদের হিসাব করে বের করতে হবে। দেখবেন দুই জায়গায় প্রথম দিকে এই ইনফরমেশনটা ভুল দিয়েছে, আবার শেষ দিকে এসে যখন ক্যালকুলেশন আনা হয়েছে তখন কিন্তু নিয়মিত হার এবং এই হারটা আলাদাভাবে ক্যালকুলেশন করে বেশিটাকে কাউন্ট করা হয়েছে, আর ওটাই আইন নিয়ে সাপোর্ট করে। তাহলে সেই বিষয়গুলো আপনার মনে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে 163তে মিনিমাম ট্যাক্স, আর একটা হচ্ছে 253 নম্বর এসআরওর আলোকে আমাদের চূড়ান্ত কর দায়। সেখানে শুধুমাত্র একটা বিষয় আছে, সেই সেই চূড়ান্ত কর দায়ের মধ্যে শুধুমাত্র আমরা একটা বিষয় দেখি, এটা হচ্ছে সঞ্চয়পত্রের সুদ। সঞ্চয়পত্রের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা সেটা হচ্ছে চূড়ান্ত কর। অর্থাৎ সঞ্চয়পত্রে যদি 1,40,080 টাকা ইনকাম হয়ে থাকে, এর অ্যাগেনিস্টে 10% হারে উৎসকর্তন করা হয়, এই 10% হচ্ছে এই ইনকামের অ্যাগেনিস্টে ফাইনাল ট্যাক্স। তাহলে আপনাকে এখানে মনে রাখতে হবে এই 1,40,000 টাকা ইনকামের আমাদের ট্যাক্সের হিসাব করার প্রয়োজনীয়তা নেই। আমরা এই রিটার্নে পার্ট 2-তে যখন ইনকাম গুলো নিয়ে আসছি, দেখেন টোটাল ইনকামটা নিয়ে আসছি, এই 16,27,040 টাকা যে ইনকাম নিয়ে আসছি, তার মধ্যে কিন্তু এই সঞ্চয়পত্রের মুনাফা ছিল, সেই সঞ্চয়পত্রের মুনাফা ছিল হচ্ছে 1,40,080 টাকা। এই 1,40,080 টাকা কিন্তু আমাদের ট্যাক্স ক্যালকুলেশনের সময় আসবে না, এটার উপর ট্যাক্স ক্যালকুলেশন করার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই, যেহেতু এটাকে ফাইনাল ট্যাক্স হিসেবে কাউন্ট করা হয়েছে। তাহলে এটা আমরা পূরণ করব না। তাহলে আমরা এইখান থেকে এই 16,27,000 থেকে 1,40,080 টাকা আমরা মাইনাস করব, তাহলে হয় 14,86,960 টাকা। 960 টাকা এটার উপর আমরা মূলত ট্যাক্স ক্যালকুলেশন করব। এটাকে আমরা বলি নিয়মিত উৎসের আয়, সঞ্চয়পত্রে বাদ। আরেকটা আছে মিনিমাম ট্যাক্স। এখন আমরা মিনিমাম ট্যাক্সকে কখন কম্পেয়ার করব? দেখেন, মিনিমাম ট্যাক্সের কর্তনের রেট হচ্ছে 10%, কিন্তু আমার যখন ইনকাম 14 লাখ হয়ে গেছে নিয়মিত হার, তার মানে আমার ইনকাম কিন্তু অলরেডি 20% ক্রস করেছে, তাহলে মিনিমাম ট্যাক্সটা অবশ্যই এর থেকে কম হবে। আমাদের 163 সেকশনের মূল বক্তব্য হচ্ছে মিনিমাম ট্যাক্স এবং অ্যাকচুয়াল ট্যাক্স যেটা বেশি এটা প্রদেয় কর। তার মানে আমাদের এখানে মিনিমাম ট্যাক্সের যদিও আমাদের 84,000 টাকা বা কিছু একটা অ্যামাউন্ট আছে, ওটাকে কাউন্ট করার তেমন প্রয়োজনীয়তা নেই এই ফ্যাক্টের ক্ষেত্রে, কিন্তু অনেক সময় লাগতে পারে। আসলে এই বিষয়গুলো অনেক ডিটেলসে আলোচনা করা দরকার যে বোঝানোর জন্য হলে, যেহেতু আমাদের সেমিনার জাস্ট আমি একটু দেখাচ্ছি, আমি আলোচনায় যাচ্ছি না। তাহলে এখানে নিয়মিত আমাদের ইনকাম হচ্ছে 14,86,000, তার উপর প্রথম জানি 3.5 লাখ টাকা পর্যন্ত অব্যাহতি, 4.5 লাখের ট্যাক্স হচ্ছে 5,000, এটা আমরা সবাই জানি। পরবর্তী 3 লাখ মানে 7.5 লাখের ট্যাক্স হচ্ছে 5 আর 30 35,000, এবং 11,50,000 উপর ট্যাক্স হচ্ছে 95,000, মানে এই পরবর্তী 4 লাখে 15% হারে 60,000। টোটাল 11,50,000 আমাদের ট্যাক্স হয় 95,000। এরপরে বাকি অংশ এখানে হচ্ছে 960 টাকা হবে। এইটার উপর হচ্ছে আমাদের 20% ট্যাক্স হবে, মানে 67,392 টাকা। এখানে হচ্ছে 392 হবে। তাহলে দেখেন আমাদের এই 11,50,000 ট্যাক্স হচ্ছে আমাদের 95,000, আর বাকিটার উপরে আমাদের 20% হারে 67,392 টাকা। টোটাল ট্যাক্স, মোট ট্যাক্স হলো আমাদের 1,62,392
392 টাকা টোটাল ট্যাক্স আমাদের এভাবে স্ল্যাব রেটে চলে আসছে। এবং এই ট্যাক্সটা কিসের উপর? নিয়মিত আয়ের উপরে, এই 1,48,000-এর উপরে। কিন্তু আমাদের ফাইনাল ট্যাক্সের একটা আয় আছে টোটাল ইনকামের মধ্যে, এটা ট্যাক্স আমরা কাউন্ট করিনি, কারণ এখানে উৎসে করে ফাইনাল ট্যাক্স, সেখানে উৎসে কর কত ছিল? ফাইনাল ট্যাক্স ছিল 14,008 টাকা। তাহলে এই যে 1,62,392 টাকা, এটার সাথে আমরা যোগ করব 14,008 টাকা, তাহলে 1,76,400 টাকা আমাদের ট্যাক্স হবে, 400 টাকা। তাহলে আমাদের মোট প্রদেয় কর হবে এই 1,76,400 টাকা। এটা আমরা পার্ট টু তে ট্যাক্সের ক্যালকুলেশনে মোট কর যেখানে, সেখানে আমরা বসাবো। আমাদের এই পার্ট টু তে চলে আসি। দেখেন এই যে 12 নম্বর কলাম হচ্ছে মোট আয়কর, এই 1,76,400 টাকা, এটি হচ্ছে আমাদের মোট প্রদেয় কর বা মোট আয়কর। তাহলে ট্যাক্সের হিসাবকে এভাবে আমাদের নিয়ে আসতে হবে। এরপরে আপনি চলে আসে ট্যাক্স রিবেট বা কর ছাড়। এই ট্যাক্স রিবেটের জন্য আপনাদেরকে পূরণ করতে হবে তফসিল 5। তফসিল 5-এ বলা আছে ট্যাক্স রিবেট কিভাবে পাওয়া যাবে, সেই রিবেটের বিষয়। ট্যাক্স রিবেটের বিষয়গুলো আমাদের তফসিল 5-এ আছে। এর আগে আমরা ফ্যাক্টে চলে যাব। এই ব্যক্তির ইনভেস্টমেন্ট পর্যালোচনা, আমাদের মোটামুটি তার আয় পর্যালোচনা হলো, আয়ের উপর ট্যাক্স নির্ধারণ হয়ে গেল। এরপরে সেকেন্ড স্টেপ হচ্ছে তার আমাদের ইনভেস্টমেন্ট কত আছে সেই বিষয়টা আমাদের পর্যালোচনা করা। দেখেন এই ব্যক্তির ডিপিএস এ এবছরে জমা করেছেন, সব এই আয় বর্ষে বিনিয়োগ, এটা কিন্তু টোটাল ইনভেস্টমেন্ট না। এই ইনকাম মাসে 15,000 করে, হয়তো 1,80,000 টাকা তিনি জমা করেছেন। লাইফ ইন্স্যুরেন্সে জমা করেছেন 38,000 টাকা, এবং সঞ্চয়পত্র পারচেস করেছেন 6,00,000 টাকা। এটা হচ্ছে তার এই বছরের এই ব্যক্তির ইনভেস্টমেন্ট। তাহলে দেখা যাচ্ছে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে এই ব্যক্তির কিছু বিনিয়োগ আছে। এখন এই বিনিয়োগের উপর তিনি কর ছাড় পাবেন, ট্যাক্স রিবেট পাবেন, যেগুলো বিষয়গুলো আমরা ক্লাসে কিন্তু আলোচনা করেছি। রিবেটটা কি, কি কারণে পায়, কত অংশ পায়, এই বিষয়গুলো আমরা বিস্তারিত এখন আর বলছি না, জাস্ট জিস্ট আপনাদের দেখাচ্ছি। তাহলে এখানে দেখেন, যদিও তিনি ডিপিএস এ 1,80,000 টাকা জমা করেছেন, কিন্তু সেখানে কিন্তু একটা লিমিট আছে। আমরা জানি হাইয়েস্ট লিমিট হচ্ছে 1,20,000। তিনি ইনভেস্টমেন্টে 1,20,000 টাকায় উল্লেখ করতে পারবেন, এর বেশি করার সুযোগ নাই। এবং তিনি লাইফ ইন্স্যুরেন্স 38,000 টাকা বিনিয়োগ করেছেন, এটা উল্লেখ করেছেন। এরপরে হচ্ছে তিনি সঞ্চয়পত্রে 6,00,000 টাকা বিনিয়োগ করেছিলেন। দেখেন আমাদের 6,00,000 টাকা বিনিয়োগ করেছিলেন, কিন্তু আইন অনুযায়ী আমাদের সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে 2023 সালের যে আইন, সেখানে কিন্তু আমাদের 5,00,000 টাকা হাইয়েস্ট লিমিট দেওয়া হয়েছে। তাহলে এখানে 5,00,000 টাকার বেশি আমরা ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট করতে পারি না। যদিও আমাদের ইনভেস্টমেন্ট আরো বেশি, তারপরও 5,00,000 টাকার বেশি আমি ইনভেস্টমেন্ট করতে কাউন্ট করতে পারবো না। এই হচ্ছে মূল এখানে। তাহলে আমরা এখানে 3টা ইনভেস্টমেন্ট এই ব্যক্তির পেলাম। টোটাল ইনভেস্টমেন্ট গুলো যোগ করলে আমাদের আছে 6,58,000 টাকা। এটা হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট, এই 3টি সাম। এই তাহলে আমরা রিবেট পাওয়ার জন্য বলেছিলাম সেকশন 78 অনুযায়ী, আর বিনিয়োগটা কাউন্ট হবে ষষ্ঠ তফসিল অনুযায়ী। দুই বিষয়, বিনিয়োগটা ষষ্ঠ তফসিলের ধারাগুলো অনুযায়ী হবে, আর আমাদের ইনভেস্টমেন্টটা কাউন্ট হবে ষষ্ঠ তফসিল অনুযায়ী, আর বিনিয়োগের রিবেটটা কাউন্ট হবে সেকশন 78 অনুযায়ী। এবং নির্দেশিকাও এই বিষয়টি স্পষ্টীকরণ করা হয়েছে। তাহলে আমরা কতটুকু রিবেট পাবো? এই ইনকাম যেটা হলো এটার 15%। তাহলে এই ইনকাম হলো 6,58,000, এটার 15% হচ্ছে 98,700 টাকা। এটি একটা অ্যামাউন্ট। আরেকটা হচ্ছে আমাদের
মিনিমাম ট্যাক্স, ফাইনাল ট্যাক্স বা অন্যান্য ইনকাম বাদ দিয়ে বাকি ইনকামের 3%। তাহলে দেখেন আমাদের ইনকাম হচ্ছে পার্ট 2 তে। এখানে আমাদের কয়টা ইনকাম আছে? আমাদের এই 6 নম্বরে যে ইনকাম আছে ব্যাংক সুদ, সঞ্চয়পত্রের মুনাফা, এটার একটা হচ্ছে ব্যাংক সুদ হচ্ছে মিনিমাম ট্যাক্স 163 ধারা, সঞ্চয়পত্র হচ্ছে 253 নম্বর এসআরও, অর্থাৎ এটা ফাইনাল ট্যাক্স। এটা বাদ দিয়ে বাকি যে ইনকামটি হবে এই ইনকামের 3% আপনি অনুমোদনযোগ্য অঙ্কের মধ্যে 2 নম্বরে আপনি আনতে পারবেন। তাহলে এখানে কি হলো দেখেন, টোটাল ইনকাম ছিল 16,27,040 টাকা। সেখান থেকে আপনার এটা বাদ, এটার উপর আপনি রিবেট পাবেন না। তাহলে সেখানে হচ্ছে 2,24,640 টাকা। তাহলে 14,02,400 টাকা। এটার উপর 3% আপনি 2 নম্বর কলামে লিখতে পারবেন। তাহলে তফসিল 5, 14,02,400 টাকা। তাহলে এটা হচ্ছে 42,072 টাকা। আর আইনে আমাদের হাইয়েস্ট একটা লিমিট দেওয়া আছে 10 লাখ টাকা। ঠিক আছে, তাহলে যে আমাদের এখানে এই যে ইনকামের 3% আমরা নিলাম, এরপর হচ্ছে ইনভেস্টমেন্টের 15% আর 10 লাখ টাকা। আমাদের আইন বলছে এই তিনটার মধ্যে কম্পেয়ার করে যে অ্যামাউন্টটি সব থেকে কম ওটাই আমরা রিবেট পাবো। তাহলে এখানে সব থেকে কম অ্যামাউন্ট হচ্ছে আমাদের 42,072 টাকা। তাহলে এই 42,072 টাকা আমরা কর রেয়াত পাবো। সহজ কথা। তাহলে এখানে আমাদের যে টোটাল কর এসেছিল সেখান থেকে আমরা ষষ্ঠ তফসিল অনুযায়ী, পঞ্চম তফসিল অনুযায়ী 42,072 টাকা আমরা কর রেয়াত নিয়ে নেব। তাহলে আমাদের টোটাল আসছিল হচ্ছে 1,76,400 টাকা। সেখান থেকে আমরা এই 42,072 টাকা রিবেট নিব। তাহলে রেয়াত পরবর্তী কর এটাকে যদি মাইনাস করি, 12, 13 মাইনাস, এখানে নোট দেওয়া আছে দেখবেন, নোটটা ফলো করলেই হবে। তাহলে আমাদের সেখানে আসবে 1,34,324 টাকা। এই অ্যামাউন্ট, এটা হচ্ছে রিবেট পরবর্তী, আফটার রিবেট। আফটার রিবেট এই আপনার ট্যাক্স দিতে হবে। এখন দেখেন এখানেও কিন্তু আপনার মিনিমাম ট্যাক্সটা লিখতে হবে, ন্যূনতম কর। আপনার এই আইনে মিনিমাম ট্যাক্স হচ্ছে 3টা। যদি সহজ ভাষায় বলি, একটা হচ্ছে একজন ব্যক্তি যখন তার ইনকাম ট্যাক্সেবল হয়ে যাবে, 3.5 লাখের উপরে হয়ে যাবে, তখন স্থান অনুযায়ী মিনিমাম ট্যাক্স দিতে হবে। ঢাকা হলে 5,000, অন্যতে সিটিতে 4,000, মানে ঢাকা চিটাগং 5,000, অন্য সিটিতে 4,000, সিটি কর্পোরেশনের বাইরে 3,000। হ্যাঁ, এটা সকলে জানি। আর একটা হচ্ছে 163 ধারায় এবং মিনিমাম ট্যাক্স, আরেকটা হচ্ছে সঞ্চয়পত্রের উৎসেকর, এটাও মিনিমাম ট্যাক্স। তাহলে টোটাল 3টি মিনিমাম ট্যাক্স আমাদের এই আইনে আছে, বর্তমান আইনে। এই তিনটাকেই আমরা সমন্বিত করে এখানে লিখতে হবে। যদি আমাদের অ্যাকচুয়াল ট্যাক্স এই তিনটার কম হয়ে যায় তাহলে আমাদের মিনিমাম ট্যাক্সটাই পে করতে হবে। তাহলে একটা আছে, ধরি আমরা এখানে ধরে ফেলি, একটা আছে 5,000 টাকা, যেহেতু তার ইনকাম ক্রস করেছে আমাদের। এরপরে আরেকটা মিনিমাম ট্যাক্স আমাদের আইনে বলা আছে কত ধারায়, সঞ্চয়পত্র মুনাফা 14,008 টাকা। তাহলে এটাও আমরা এখানে উল্লেখ করতে পারি যে আরেকটা আছে আমাদের 14,008 টাকা, এই একটা অ্যামাউন্ট আছে। আর একটা মিনিমাম ট্যাক্স আমাদের আছে, এটা হচ্ছে ব্যাংক সুদ থেকে 8,456 টাকা। এটা ওখানে লিখবো আমরা 8,456 টাকা, সরি, 8,456 টাকা। তাহলে এই তিনটা মূলত আমাদের মিনিমাম ট্যাক্স। আমার অ্যাকচুয়াল ট্যাক্স মানে রেয়াত পরবর্তী ট্যাক্স যদি
এই তিনটার থেকে কম হয়ে যায় তাহলেও আপনাকে এই অ্যামাউন্টটি পে করতে হবে। তাহলে আমরা এটা একটা কম্পেয়ার করার জন্য যে এখানে আমাদের 5,000 টাকা আছে প্লাস আমাদের আছে 14,008 টাকা, এখান থেকে আমরা কি করে নিই, এখানে 14,008 টাকা প্লাস আমাদের আছে 8,000 আহ 8,456 টাকা, টোটাল 27,464 টাকা আমাদের মিনিমাম ট্যাক্স আছে। এই 27,464 টাকা এই অ্যামাউন্টটা হচ্ছে আমাদের মিনিমাম ট্যাক্স। ঠিক আছে, তাহলে প্রদেয় কর হবে এই 16তে হবে 14 এবং 15 মতো যেটা অধিক, তাহলে আমাদের এটাই বেশি, তাহলে এটাই আমাদের প্রদান করতে হবে প্রদেয় কর। Okay. এরপর এই ব্যক্তির সারচার্জ হবে কিনা, সারচার্জ তো দুই প্রকার আমরা দেখি, একটা নিট ওয়েলথের উপর হয়, যেটা হচ্ছে আমরা বলি এই ওয়েলথ সারচার্জ, আর একটা হচ্ছে পরিবেশের উপরে হয়, যেটাকে বলা হয় পরিবেশ সারচার্জ। এই ব্যক্তির গাড়ি তো একের অধিক নাই, আমাদের ফ্যাক্টরি তার কোনো গাড়ি দেখি নাই, দেখি আহ তার সম্পদের মধ্যে কোনো গাড়ির কথা উল্লেখ নাই, তাহলে গাড়ির সারচার্জ নেই। দ্বিতীয় হচ্ছে তার নিট ওয়েলথ কত, গত বছর ছিল 62 লাখ টাকা, এবার হয়তো বা আপনার আরো কিছু বাড়বে, বাট 4 কোটি ক্রস করার সম্ভাবনা নাই, তার মানে তার আসলে সারচার্জ হবে না। তাহলে সারচার্জ এখানেও শূন্য, এখানেও শূন্য, টোটাল সারচার্জ শূন্যই হবে, সারচার্জ হবে না। বিলম্ব যখন আপনি এই আমাদের এখন জানেন 30শে নভেম্বর হচ্ছে ট্যাক্স ডে, এরপরে আপনি যখন রিটার্ন সাবমিশন করবেন সে রিটার্নও আপনার সেলফ সাবমিশন হবে। এই আইনে কিন্তু নর্মাল সাবমিশন আমরা যেটা আগে ছিল এটা কিন্তু এই আইনে নেই, সকল রিটার্নই সেলফ সাবমিশন হবে। যখন আপনি এই টাইমের ট্যাক্স ডের পরে যে রিটার্ন সাবমিশন করবেন তখন আপনার রিটার্নটা হয়ে যাবে ট্যাক্স ডের পরে, সেক্ষেত্রে 174 ধারায় আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, তখন আপনাকে বিলম্ব সুদ বা জরিমানা এগুলো প্রদান করতে হবে। আমরা ধরলাম এই ব্যক্তি টাইমলি সাবমিশন করছে, সেখানে নেই, তাহলে তার এই টোটাল প্রদেয় কর হচ্ছে এটাই। টোটাল তিনি 1,34,000 এই 324 টাকা যে অ্যামাউন্টটা আছে, এই 1,34,324 এই অ্যামাউন্টটা তাকে পে করতে হবে। এখন 20 নম্বর কলামে এসে তার উৎসে কর্তন, সকল উৎসে কর্তন আমাদের যোগ করতে হবে। উৎসে কর্তন মানে তার স্যালারি থেকে উৎসে কর্তন আছে, ব্যাংক সুদ থেকে আছে, সঞ্চয়পত্র থেকে আছে, সেইগুলো সবগুলো যোগ করতে হবে। আমরা ফ্যাক্টে দেখি তার কি কি থেকে উৎসে কর্তন ছিল। তার স্যালারি থেকে উৎসে কর্তন ছিল 27,949 টাকা, এটা আমরা প্লাস সঞ্চয়পত্র ছিল 14,008 টাকা, প্লাস ব্যাংক সুদ থেকে ছিল 8,456 টাকা। এই তিনটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে হয় আমাদের 58,413 টাকা, এটা তার উৎসে কর। এরপর অ্যাডভান্স ট্যাক্স, তার অ্যাডভান্স ট্যাক্স আমরা জানি প্রিভিয়াস ইয়ারে 6 লাখ টাকার উপরে ইনকাম হলে অ্যাডভান্স ট্যাক্স পে করা লাগে, আর রিফান্ড হচ্ছে গত বছর যদি ট্যাক্স বেশি দিয়ে থাকে, এটা এটা নাই। তাহলে আমাদের এই 1,34,000 টাকা তার ট্যাক্স দিতে হবে, সেখান থেকে পে করা আছে, উৎস করা আছে 58,413 টাকা এই অ্যামাউন্টটা। তাহলে এই রিটার্নের সহিত আমাদের ট্যাক্স দিতে হচ্ছে 75,911 টাকা। এই অ্যামাউন্টটা আমাদের এই ট্যাক্স রিটার্নের সহিত 173 ধারায় প্রদেয় ট্যাক্স। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো, আমাদের 58,000 টাকা অলরেডি কর্তন আছে, আর এই রিটার্ন আমরা এই টাকা দিচ্ছি, টোটালটাই আমাদের এই 1,34,000 এই অ্যামাউন্টটা চলে আসছে, এটাই আমরা পে করেছি। তাহলে অতিরিক্ত পরিশোধ হচ্ছে শূন্য, আমাদের যে ট্যাক্স এসেছে আমরা এটা রিটার্নের সহিত এবং উৎসে কর দ্বারা পূরণ করেছি। এই ব্যক্তির ইনকামের, যেমন আমরা বলেছিলাম মূলত তিনটি পার্ট রয়েছে, ইনকাম এবং তার ইনভেস্টমেন্ট প্লাস ট্যাক্স,
এই তার মেইন রিটার্নের কাজের কনফিউশন গুলো এখানে থাকে, ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন এই পার্টটা শেষ হলো। এরপরে তার আরেকটি পার্ট আছে। আরেকটা উৎস কর্তন ছিল তার অনারিয়াম এর ক্ষেত্রে, এটা আমরা মনে হয় উল্লেখ করিনি। এখানে আর একটা উৎস কর্তন আছে, আমরা 8,000। হ্যাঁ, এখানে 58,413ই হয়, ওটা আমাদের যোগ করা আছে। তাহলে আমরা এখানে টোটাল যোগ করেছি চারটা উৎসে কর্তন। একটা হচ্ছে 27,949 টাকা। আহ আমাদের যদি আমি আবার একটু রিপিট করি, প্রথমত আমরা 27,949 টাকা এটা যোগ করেছি, এর সাথে যোগ করেছি 14,008 টাকা, এর সাথে যোগ করেছি 8,456 টাকা, এবং এর সাথে যোগ করেছি 8,000 টাকা। এই টোটালটা মিলেই হচ্ছে 58,413 টাকা আমাদের যোগফল হয়েছে। ক্লিয়ার? তাহলে আমাদের মোটামুটি ইনকামের পার্টটা শেষ হয়ে গেল। এখন আমাদের আসে অ্যাসেট লাইবিলিটি, এই পার্টটা, প্লাস হচ্ছে আমাদের খরচের হিসাবগুলো আসবে। আমাদের মনে হয় টাইম একটু বেশি হয়ে যাচ্ছে। আপনাদের অনেকের কোশ্চেনও থাকতে পারে, আমি মনে হয় যে ইনকাম থেকে যদি কোনো কোশ্চেন থাকে, এই ভিডিওতে ইউটিউবে তো দেয়া হবে না, আপনাদের আহ, যারা আছেন নম্বরটা দিলে আমাদের গ্রুপ আছে আপনাদের একটা, সেখানে দেওয়া হবে। যাই হোক, আপনাদের যদি কোনো স্পেসিফিক বিষয়ে কোশ্চেন থাকে, যতটুকু আমরা আলোচনা করলাম, আমি হয়তো 2-3 জনের কোশ্চেন নিতে পারবো। আমরা কোশ্চেন নেই, কোশ্চেন আপনি হ্যান্ড রাইজ করেন, দেন আমরা IT10B এবং IT10BB এই দুটো জিনিস একটু দেখাই। অনেকে হ্যান্ড রাইজ করে আছেন, যাই হোক, নজরুল ইসলাম ভাই বলেন। হ্যাঁ, নজরুল ভাই কি শুনতে পাচ্ছেন? ওকে, আমি সাউন্ড ক্লিয়ার না। ওকে, তারিক আহমেদ ভাই বলেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, হ্যাঁ, উৎসে কর যেটা, এটা আসলে উৎস কর বের করার নিয়মটা আমি ভুলে গেছি। মানে এটা একটু যদি কাইন্ডলি একটু রিমাইন্ড করে দিতে আর কি, ভালো হতো। হ্যাঁ, ওকে, ঠিক আছে। উৎসে কর তো আমাদের ডকুমেন্টে থাকবে। ডকুমেন্টে থাকবে এই কারণে যে আপনি স্যালারি থেকে যখন স্যালারি সার্টিফিকেট নেবেন, সেখানে উল্লেখ থাকবে যে উৎসে কর। এখন উৎসে কর আলাদা নিয়ম আছে যে কোন খাত থেকে কি পরিমাণ উৎসে কর্তন হবে। সেক্ষেত্রে আমার কিন্তু এটা শিট আছে, আপনারা জানেন, সে শিটটা আপনাদেরকে দেওয়া হয়েছে ক্লাসে। যেহেতু আপনি প্রিভিয়াস একটি ক্লাস করেছেন, আমার নাম দেখে স্মরণ হয়েছে। সেখানে কিন্তু সবগুলো বিস্তারিত আছে। আমাদের সেকশন 86 থেকে 139 পর্যন্ত এই টিডিএস এর বিষয়গুলো আলোচনা করা হয়েছে। অতএব সেই সেকশনে দেখবেন যে কোন খাত থেকে কি পরিমাণ উৎসে কর্তন করা হবে। আপনার এখানে আছে ডকুমেন্টারি, যে উৎসে কর্তনগুলো হবে সেই উৎসে কর্তনগুলো আপনার এখানে সামারি আকারে চলে আসবে। ঠিক আছে? এবং সেগুলো আপনি যোগ করবেন, যোগ করার পরে আপনার যে ট্যাক্স চলে আসবে, সেখান থেকে ওই উৎসে কর্তনগুলো মাইনাস করার সুযোগ আপনার থাকবে। আহ, গ্রুপে যারা নাই তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিচ্ছি আপনাদের। এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলে গ্রুপে অ্যাড করে নেবেন, তাহলে সুবিধা হয়। কারণ অনেকেই এখানে লিখতেছেন, এখানে লিখলে এটা তো থাকবে না। এই হোয়াটসঅ্যাপ নম্বরে জাস্ট আপনার কি করবেন, গ্রুপে অ্যাড হলে আপনি রেকর্ডেডটা পেয়ে যাবেন। এটা আমাদের অফিসিয়াল নাম্বার। 01852 777 680, এটায় আপনি
লিখলে হোয়াটসঅ্যাপ, অনেকেই হ্যান্ড রাইজ করে আছেন আসলে। আহ, আমাদের সকলের তো কঠিন হয়ে যাবে। অ্যাডভোকেট ইয়াসিনুল হক দুলাল ভাই, আপনি বলেন। আমি এরপরে টপিকে চলে যাই, কারণ যদি কোশ্চেন অ্যান্সার দিতে যাই তাহলে আজকের যে আমাদের উদ্দেশ্য যে একটি রিটার্ন দেখাবো এটা আসলে শেষ করা সম্ভব হবে না। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আমার ছোট আসসালাম। প্রশ্ন স্যার, এই যে বেসরকারি আয় যেটা বলছেন স্যার, 13,50,000 হলে 1/3 অথবা 4.5 লাখ টাকা, যদি 13,50,000-এর নিচে হয় এইটা আমি বুঝতে পারিনি স্যার, তাহলে কি না, হবে হিসাব? আমরা ওই আইনের আলোকে একটি সহজ সিস্টেম আমরা বলেছিলাম যে 13,50,000-এর নিচে ইনকাম হলে মূলত আপনার ইনকামের 1/3 করমুক্ত হয়, ট্যাক্স এক্সাম্পটেড হয়, বাকিটা করযোগ্য হয়। আর যদি আপনার 13,50,000-এর উপরে ইনকাম হয়ে যায়, ধরেন 13,60,000 টাকা ইনকাম বা 15 লাখ টাকা ইনকাম, সেক্ষেত্রে আপনার কর মুক্ত হয় 4.5 লাখ টাকা, বাকিটা করযোগ্য। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে। অনেকেই হ্যান্ড রাইজ করছেন, আসলে এটা তো কোশ্চেন অ্যান্সারিং পর্ব না, আমি চাচ্ছিলাম একটি রিটার্ন দেখাতে। আর যদি মনে হয় না আমরা রিটার্ন না দেখে সকলের কোশ্চেন অ্যান্সার দিব, তাও সম্ভব। কিন্তু সেটা মনে হয় যে ভালো, অনেকে যে আশা করে আসছে এটা ঠিক হবে না, কারণ যদি আমি কোশ্চেন অ্যান্সার দেওয়া শুরু করি আমাদের টাইম চলে যাবে। অলরেডি আমি 1 ঘন্টার ভিতরে শেষ করার একটা পরিকল্পনা ছিল, সেটা অলরেডি আমাদের শেষ হয়েছে। অলরেডি আমাদের 15-20 মিনিট, 15 মিনিট অতিক্রান্ত হয়েছে। আমরা তাহলে ওইটাই কাজ করি, রিটার্নটা একটু দেখাই, যেহেতু সবার উপকারে আসবে। আর কোশ্চেন গুলো আমরা হয়তো বা নেক্সট আরেকটা সেশন করব, সেখানে আরো কোশ্চেন নেওয়ার সুযোগ থাকবে। ওকে। তাহলে আমাদের মোটামুটি ইনকামের যে পার্টটি এটা আমরা কমপ্লিট করলাম। এরপরে তার আহ, খরচের যে অংশটা সেটা আমরা উল্লেখ করব। তিনি আসলে পারিবারিক ব্যয়, অন্যান্য ব্যয়, সেটা আমাদের আগে উল্লেখ করতে হবে। আমরা ফ্যাক্টে চলে যাই, দেখেন। সম্পদ পর্যালোচনা, এরপর ব্যয়। এই ব্যক্তির ব্যয়ের কিছু তথ্য আমাদের কাছে আছে। আমি বুঝতে পারছি অনেকেরই কোশ্চেন ছিল, মনিরুজ্জামান ভাই হ্যাঁ বলছেন ক্লাস রিলেটেডই কোশ্চেন, কিন্তু আসলে কোশ্চেন সবগুলো অ্যান্সার দিতে গেলে আমরা আসলে এটা শেষ করাটা ভেরি টাফ। ওকে, দেখেন তাহলে তার যে ব্যক্তিগত খরচ, যে বিষয়গুলো, তার খাবার, পোশাক ইত্যাদি বাবদ খরচ হচ্ছে 4,85,000 টাকা। এটা হচ্ছে তার খরচ। এই খরচের খাতগুলো আমরা খাত ওয়াইজ বিবরণ দিব, এবং খরচ দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, যাতে একদম আন্দাজে খরচ না হয়। আবাসন খরচ, এই ব্যক্তি আমরা ভাড়া থেকে আয়ের ক্ষেত্রে উল্লেখ করেছি যে তিনি নিজ ফ্ল্যাটে বসবাস করেন, তাহলে তো তার এই ভাড়া খরচ আসবে না, এটা হচ্ছে ওন রেসিডেন্স। তাহলে ভাড়ার কোনো খরচ নাই। এরপরে তার যে খরচগুলো আছে, আহ এরপর হচ্ছে যাতায়াত খরচ 80,000 টাকা। এই খরচগুলো খুব সিম্পল, খরচগুলোর ক্ষেত্রে আপনার তেমন কোনো বিষয় নাই, জাস্ট অ্যাকচুয়াল যে খরচটা পাবেন এই ব্যক্তির ইনকাম এবং তার স্ট্যাটাস অনুযায়ী খরচগুলো দেওয়ার চেষ্টা করবেন। যেমন যে ব্যক্তির ইনকাম 30 লাখ হবে, সে ব্যক্তির খরচ তো 3 লাখ হতে পারে না, যাতে খরচটা আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এটি মোস্ট ইম্পর্টেন্ট। কারণ ডিসিটি কিন্তু অনেক সময় আপনার খরচকে ডিজেলাও করতেও পারে, এই বিষয়টা সতর্কতার সহিত থাকতে হবে, কারণ যদি খরচ ডিজেলাও হয় তাহলে এটা কিন্তু আপনি ইনকাম হিসেবে কাউন্ট হবে। এখানে আমরা ইউটিলিটি বা আনুষঙ্গিক খরচ দেখে 48,000 টাকা এটা আমরা উল্লেখ করেছি। ওকে। এরপরে তার আর খরচ আছে উৎসব ব্যয় অন্যান্য খরচ 1,20,000। উৎসব ব্যয় অন্যান্য খরচ, উৎসব ব্যয়, বিশেষ ব্যয়। এরপরে হচ্ছে ঋণের ইন্টারেস্ট, তার একটা লোন আছে, এই লোনের ইন্টারেস্ট বাবদ যে সুদটা, শুধু সুদটা খরচ হিসেবে আসবে, প্রিন্সিপালটা আসবে না। ঋণে দুইটা ফিগার থাকে। আর একটা হচ্ছে তিনি এই বিগত উৎসে কর্তন যেটা আছে, বিগত রিটার্নের সাথে কত টাকা ট্যাক্স দিয়েছেন এটাও দেখতে হবে। 16,000 টাকা রিটার্নের সাথে দিয়েছেন, যেমন এবার তিনি অনেক টাকা ট্যাক্স দিবেন, এটা গত বছর
যে ট্যাক্সটা আমাদের, অর্থাৎ এই ইনকামের যে ট্যাক্স আগামী বছর যখন রিটার্ন করব তখন এটা আমরা কি করতে পারবো। তাহলে এই ব্যক্তি দেখে তার টোটাল উৎসে কর্তন কত ছিল। এই খরচের খাতে এইটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, যে যত টাকা উৎসে কর্তন ছিল, দেখেন এখানে তো আমাদের গত বছরের পরোদয় আয়কর আর এই বছরের উৎসে কর, এই বছর উৎসে কর কত ছিল? 58,000, 58,000, 58,000 413 টাকা, 74,413 টাকা তার এখানে চলে আসবে। এটা আপনাদের একটু বুঝতে, এই এই বছরের আমাদের রিটার্নের সাথে যে টাকা গত বছরে যে উৎসে কর্তন ছিল, আর গত বছরের রিটার্নের সাথে আমরা যে টাকা দিয়েছিলাম, এই দুটি এখানে যোগ হবে, এখানে উল্লেখ করা আছে দেখেন। বিগত বছর রিটার্নের ভিত্তিতে যে টাকা আপনি দিয়েছিলেন আর এই বছরের উৎসে কর্তন সারটার সবকিছু সহ আসবে। তো এবছরে আমাদের 58,413 টাকা জমা দেওয়া আছে, আর আমরা গত বছর রিটার্নের সাথে দিয়েছিলাম 16,000। তাহলে টোটাল আমাদের এখানে খরচ হয়েছে এই বছরে 74,413 টাকা। এই টোটাল খরচগুলো আমরা যোগ করব। আহ, একটা হচ্ছে 4,85,000 এই অ্যামাউন্টটা, প্লাস হচ্ছে 80,000 টাকা, প্লাস 48,000 টাকা, যোগ একটু, প্লাস 74,413 টাকা, প্লাস হচ্ছে আমাদের 57,200 টাকা, 8,64,600, এটা ঠিক আছে। তাহলে আমাদের টোটাল খরচ হচ্ছে 8,64,613 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল কস্টিং, পারিবারিক ব্যয়। আমরা ব্যয়টা আগে লিখে ফেললে আমাদের আইটি 10B তে সহজ হবে। তাহলে আমরা খরচের শেষ, এরপরে আমরা মেইন এই রিটার্নের মূল কনসেপ্টের জায়গাটায় আসি, যে আমাদের এই আয় ব্যয় সকল কিছু এবং সম্পদের সমন্বিত রূপ হচ্ছে আইটি 10B। এই আইটি 10B টা এখন আমাদের দেখতে হবে। তাহলে প্রথমত দেখেন আইটি 10B তে আমাদের কি আছে, একটু বড় করে দেখাচ্ছি। 1 নম্বর কলামে আছে রিটার্নে প্রদর্শিত আহ, মোট আয়। রিটার্নে আমি যে প্রদর্শন করেছি সেই প্রদর্শিত মোট আয়, এটা হচ্ছে আমাদের কলাম হচ্ছে 11 নং কলামে আমাদের আছে। তাহলে এটা আমরা উল্লেখ করব এখান থেকে। এটা হচ্ছে পার্ট 2 11 নম্বর কলাম। পার্ট 2 11 নম্বর কলাম আছে 16,27,040 টাকা। ঠিক আছে, এই 16,27,040 টাকা দেখেন, কানেক্টিংটা দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, এটা মূলত আমাদের এখানে উল্লেখ হবে। তাহলে রিটার্নে যে ইনকাম দেখিয়েছি আর এইখানে যে ইনকামটা, এটা কিন্তু সেম, কারণ একই অ্যামাউন্ট, ভিন্ন করার সুযোগ নেই। এরপর হচ্ছে রিটার্নের পার্ট 2 26 নম্বর কলামে যে অব্যাহতি ইনকাম দেখিয়েছি, ওই ফিগারটা আমাদের এখানে চলে আসবে। এখানে আমরা দেখিয়েছি 4,31,000। এই 4,31,000 যে অ্যামাউন্টটা আছে, এইটা আমাদের এখানে আসবে। এখন দেখেন আমাদের ছিল টোটাল ইনকাম, দেখেন এই 16,27,040 প্লাস হচ্ছে 4,31,000 এই অ্যামাউন্ট, 20,58,040 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল
সোর্স, আমাদের অর্জিত তহবিল বা সোর্স অফ ফান্ড, এটা আমাদের এই বছরে ইনকাম হয়েছে। এরপরে যদি আপনি কোনো দান গ্রহণ করেন বা দান প্রাপ্ত হন, এটাও আপনার এইখানে উল্লেখ করতে হবে। বিশেষ করে যখন ফার্স্ট রিটার্ন সাবমিশন করে বা লাইফ টাইম সেভিংস দিয়ে থাকি, যতগুলো আমাদের আসবে এই দুটি ইনকামে, করযোগ্য কর অব্যাহতি বাদে সবগুলো কিন্তু আমাদের এই 3 নং কলামে, অর্থাৎ যখন গ্রহণ হবে এখানে আসবে। এরপর হচ্ছে বিগত বছর নিট পরিসম্পদ, এটা আমাদের ফ্যাক্টে অবশ্যই দেওয়া আছে। এটা ছিল আমাদের 62,76,971 টাকা, এই অ্যামাউন্টটা, এই 62,76,900 টাকা, এটা হচ্ছে বিগত বছরে আমাদের সম্পত্তি ছিল। আর এবছরে আমরা 20,58,000 ইনকাম করেছি। তাহলে এই 20,58,040 টাকার সাথে যদি আমরা এই 62,76,971 টাকা যোগ করি, তাহলে আমাদের টোটাল চলে আসে 83,35,011 টাকা। এইটা হচ্ছে টোটাল অর্জিত তহবিল, মানে 1 এবং 2 এর যোগফল। 3 নম্বরে মনে হচ্ছে আমাদের 1 এবং 2 এর যোগফল। 1 আর 2 যোগ করলে আমাদের এই 3 নম্বর কলামটা আসে। তাহলে আমরা এখানে 1 আর 2 যোগ করে জাস্ট এই কলামে বসাই দিই। এরপরে 4-এর ক, দেখেন 4-এ দুটো বিষয় আছে। ক ক মনে হচ্ছে আপনার পারিবারিক খরচ। একটু আগে যে অ্যামাউন্ট আমরা বসালাম, এই 8,64,613 টাকা, যেটা পারিবারিক খরচ, এই পারিবারিক খরচটা মূলত আমাদের এখানে বসবে। এই যে। আর যদি আপনি দান, যেমন আপনি কারো কাছ থেকে দান গ্রহণ করেছেন 1-এর গতে, যদি কিন্তু এমন ঘটনা ঘটতে পারে যে আপনি কাউকে গিফট করতেও পারেন, বা অন্য কোনো ব্যয় হতে পারে যে ব্যয়টা আপনার এই IT10BB-তে উল্লেখ করা হয়নি, সেক্ষেত্রে আপনাকে এই খতে দিতে হবে। তাহলে এই দুটো যোগ করে আমাদের টোটাল একটি ব্যয় নির্ণয় হলো 8,64,013 টাকা। তাহলে এটা হচ্ছিল আমাদের টোটাল সোর্স অফ ফান্ড, অর্জিত তহবিল। সেখান থেকে আমাদের এই ব্যয় 8,64,613 টাকা যদি আমরা বাদ দিয়ে থাকি, তাহলে আমাদের যে অ্যামাউন্ট আসবে, অর্থাৎ এখানে দেওয়া আছে নিট সম্পদ 3 - 4, 3 হচ্ছে অর্জিত তহবিল, সেখান থেকে আপনি আপনার সকল খরচ বাদ দেওয়ার পরে আমাদের থাকলো 74,70,000। 74,70,398 টাকা। এই, এটা হচ্ছে আপনার নিট ওয়েলথ। পরবর্তীতে আপনার যখন নিট ওয়েলথ বলা হবে, যেমন এখানে আমাদের ছিল নিট ওয়েলথ বিগত বছরের, আগামী বছরে আমরা এই 2 নম্বর কলামে এই 5 নম্বরটা চলে যাবে এভাবে। তাহলে আমাদের নিট ওয়েলথটা আমরা ফাইন্ড আউট করে ফেললাম, এটা হচ্ছে নিট ওয়েলথ। নিট ওয়েলথের সাথে যদি আমাদের লাইবিলিটি যোগ হয়, তখন এটা হয়ে যায় গ্রস ওয়েলথ। মানে এটা হচ্ছে আসলে আমাদের নিট সম্পদ, সেখানে আমার কোনো লাইবিলিটি নাই, এটা অ্যাকচুয়ালি নিট, যে আমার ফান্ড এসেছে সেখান থেকে ব্যয় করেছি, বাকিটা নিট। এখন যদি আমি ব্যাংক থেকে অথবা পার্সোনালি কোনো জায়গা থেকে লোন গ্রহণ করি, তাহলে আমার কিন্তু দায় হয়ে যাবে। তাহলে এই এই ব্যক্তির দায় আছে কিনা আমরা দেখি ফ্যাক্টে। এই যে ব্যাংক লোন আছে, দেখেন ব্যাংক লোন আছে 4,38,500 টাকা, এটা ব্যাংক লোন আছে। তাহলে এটা আমরা এখানে উল্লেখ করবো, ব্যাংক লোন দায় আছে 4,38,500 টাকা। এছাড়াও যদি অন্য কোনো লাইবিলিটি বা দায় তার হতো, তাহলে এই অপ্রাতিষ্ঠানিক দায় আছে 2 নম্বর কলামে, 3 নম্বর অন্যান্য দায় এখানে আমরা উল্লেখ করতে পারতাম। তাহলে তার মোট দায় এই অ্যামাউন্টটাই, 4,38,500, এটি তার মোট দায়। তাহলে দায় সহ পরিসম্পদ কত হলো, অর্থাৎ গ্রস ওয়েল কত হলো? এটা ছিল নিট ওয়েল প্লাস দায় সমান সমান হয় গ্রস ওয়েল। তখন আমাদের হয়ে যায়, দেখেন দুটো যোগ করলে 7,90,000,
৭৯,০৮,৮৯৮ টাকা। এটা হচ্ছে তার গ্রস ওয়েলথ, তার মোট সম্পদ। আর মোট সম্পদ মানে কি? তার নেট ওয়েলথ প্লাস লাইবিলিটি, এই দুটি মিলিয়ে হচ্ছে তার মোট সম্পদ বা গ্রস ওয়েলথ। ওকে, তাহলে তার গ্রস ওয়েলথ আমাদের ফাইন্ড আউট হয়ে গেল। এরপর আমরা দেখি এই 7 নং হচ্ছে তার টোটাল সম্পত্তি, অ্যাসেট, গ্রস ওয়েলথ। এটার সাথে তার আমরা ডিক্লেয়ার করে ফেললাম যে তার গ্রস ওয়েলথ আছে এই টাকা। এখন এটা কোন কোন খাতগুলোতে আছে সেগুলো আমাদের নিচের অংশে উল্লেখ করতে হবে, যে কোন কোন খাতে তার এটা আছে। এটা আমরা তার ফ্যাক্ট থেকে হুবহু নিতে পারবো। তাহলে দেখি তার ফ্যাক্টে কি বলছে। তার সঞ্চয়পত্রে জমা আছে 15 লাখ, কৃষি সম্পত্তি 7 লাখ টাকা, ডিপিএস 2,80,000। এগুলো আমরা তার কৃষি সম্পত্তি আছে, নন এগ্রিকালচার সম্পত্তি আছে, সেখানে আমরা চলে যাই। এগুলো কিছু নেই, তার নন এগ্রিকালচার সম্পত্তি আছে 48,56,56,56,56,000 টাকা। এটা তার নন এগ্রিকালচার অকৃষি সম্পত্তি আছে। তাহলে এটা আমাদের হলো কৃষি সম্পত্তি নাই। এবার আর্থিক পরিসম্পদ, তার সঞ্চয়পত্র আর ডিপিএস, সঞ্চয়পত্র এবং ডিপিএস দুটো আছে, একটা 15 লাখ আর 3,80,000। তাহলে দুটো মিলে হচ্ছে আমরা আবার একটু দেখিনি, 15 লাখ আর হচ্ছে 2,80,000, তাহলে 17,80,000 টাকা। 17,80,000 টাকা তার সঞ্চয়পত্র এবং ডিপিএস এ আছে। তাহলে একটা হলো কৃষি সম্পত্তি আছে, নন এগ্রিকালচার প্রপার্টি, সঞ্চয়পত্র ডিপিএস আছে। তার অন্য লাইফ ইন্স্যুরেন্সে আছে। লাইফ ইন্স্যুরেন্স কিন্তু এখানে সরাসরি উল্লেখ নেই, তখন আপনি আদার্সে দিবেন। আদার্সে আছে 76,000 টাকা লাইফ ইন্স্যুরেন্স। দেখি আমরা ব্যালেন্স, এটা হচ্ছে সম্পদ, এটা কিন্তু ইনভেস্টমেন্ট না। এই পর্যন্ত যা জমা হয়েছে যে লাইফ ইন্স্যুরেন্সে 76,000 টাকা, এটা আমাদের শেষ। সঞ্চয়পত্রটা কমপ্লিট, কৃষি সম্পত্তি নন এগ্রিকালচার কমপ্লিট, ডিপিএস কমপ্লিট, এগুলো আমরা উল্লেখ করেছি। এরপরে বাকি থাকে অলংকার, স্বর্ণ অলংকার পূর্বের ন্যায় 2,24,000 টাকা, মানে আগের রিটার্নে তার এটাই দেখানো আছে 2,24,000, এটা আমরা উল্লেখ করলাম। 2,24,000 উল্লেখ করলাম। এরপরে আমাদের কি আছে? আসবাবপত্র 2,15,000, এটা কমপ্লিট। এরপরে আমাদের 2,15,000 টাকা আমরা এখানে উল্লেখ করব, 2,15,000, এই যে 2,15,000 টাকা আমরা এখানে উল্লেখ করলাম। ওকে, এছাড়া তার আর কি সম্পদ আছে? লোন তো অলরেডি আমরা উল্লেখ করেছি, লোনের পরিমাণ এখানে উল্লেখ করার প্রয়োজন নয়। আরেকটা আছে ব্যাংকে জমা, ব্যাংকে জমা হচ্ছে 3,21,076 টাকা। এই অ্যামাউন্টটা আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে সবগুলো অ্যামাউন্ট আমাদের চলে আসছে 3,21,076 টাকা, এটা ব্যাংকে জমা আছে। তাহলে মোটামুটি আমাদের সম্পত্তি সবগুলো আমরা পেয়েছি, যে এই সম্পত্তিগুলো আমাদের আছে। আর আমাদের টোটাল সম্পত্তি হতে হবে হচ্ছে 7-এর অনুযায়ী। তাহলে 7 থেকে আমরা মূলত এইগুলো মাইনাস করব। 7-এ যে আমাদের আহ, আছে 79,08,898 টাকা, সেখান থেকে আমরা প্রথমত মাইনাস করি আমাদের অকৃষি সম্পত্তিতে চলে গেছে 48,56,56,56,000 টাকা, এই অ্যামাউন্টটা। এরপরে আমাদের সঞ্চয়পত্র ডিপিএস চলে গেছে 17,80,000 টাকা, আমরা মাইনাস করি। এরপরে আমাদের এখানে আমাদের অন্যান্য বিনিয়োগ চলে 76,000, দুটি একসাথেও লেখা আছে, একসাথে করলে হতো 76,000 টাকা। এরপরে আমাদের অলংকার দিতে চলে গেছে, মানে আছে, এই সম্পত্তিগুলো আমাদের আছে। টোটাল অ্যামাউন্ট থেকে আমরা দেখছি যে কত টাকা সম্পত্তি আছে, বাকিটা ডিফারেন্সটা হচ্ছে আমাদের হ্যান্ড ক্যাশে বসাবো 2,24,000 টাকা। এরপরে আমাদের আসবাবপত্র চলে গেছে 2,15,000। এরপরে আমাদের ব্যাংকে যেটা আছে
এটা হচ্ছে 3,21,076 টাকা। তাহলে বাকিতে থাকে আমাদের হাতে নগদে, এটার পরিমাণ আসে 4,36,822 টাকা। অন্য আমাদের নাই। তাহলে এটা মিলে মোট আমাদের আর্থিক সম্পদ হয়ে যাবে, এই সাথে যেটা আছে এটা মোট আর্থিক সম্পদ। কেন হবে? কারণ আমরা অন্য সবগুলো যোগ করার পরে আমরা লাস্টে হ্যান্ড ক্যাশটা মিল করেছি, যে আমাদের টোটাল সম্পত্তি প্রয়োজন ছিল এত টাকা, সেখান থেকে আমাদের কি কি আছে, মানে এই সম্পত্তি আসলে আমাদের আছে, এটা আমাদের ইনকাম ফান্ড রেইজ হয়েছে, তাহলে এগুলো সম্পদ আমাদের অবশ্যই রিটার্নে আছে। আমি খুব দ্রুত যাচ্ছি যেহেতু সময় শেষ হয়েছে, আপনারা বুঝতে পারছেন। তাহলে সেখানে আমাদের এই অকৃষি সম্পত্তি প্লাস আমাদের এই আর্থিক সম্পত্তি, দেখেন এখানে সহজে বুঝেন, এখানে প্রায় 48 লাখ, 48 লাখ আর 18 লাখ, তাহলে 48 আর হচ্ছে ধরেন 18, তাহলে এখানে প্রায় আপনার 70 লাখের কাছাকাছি চলে আসে। এখানে আরো আরো প্রায়, দেখেন এখানে প্রায় 2, 2, 4 আর 3, 7, তাহলে আরো প্রায় আপনার এই 70 লাখের কাছাকাছি আসছে, আর এখান দিয়ে প্রায় 80 লাখ টাকা হয়ে যাচ্ছে কিন্তু, অর্থাৎ 79,08,898 টাকাই হবে। এখন যদি আপনি সবগুলো যোগ করে দেখেন তাহলে আপনার এটাই হবে। আপনি মেইন ফিগার গুলো যোগ করবেন, যেমন এই দুটি আমরা যোগ করি না, এই দুটি একটু বসা দিয়ে যোগ করে তাহলে সুবিধা হবে বুঝতে। তখন আমাদের যেমন এখানে 4,36,000 প্লাস হচ্ছে 3,21,076 টাকা, এই দুইটা হচ্ছে এই মোট আর্থিক সম্পদে আমি যদি বসাই দিই ভাবে 5,57,898 টাকা। দেখেন, তাহলে আমি যদি এই 7,57,898 টাকা যোগ করি, তাহলে 7 লাখ টাকা যোগ হলো, এখানে 2 লাখ, এখানে 2 লাখ, এখানে দেখেন 11 লাখ টাকা, প্লাস এই 18 লাখ টাকা, প্লাস হচ্ছে আপনার এই 48,56,000 টাকা। তাহলে দেখবেন এই এই কয়টা মিলেই কিন্তু আপনার এই 7,90,879,8,898 টাকা কমপ্লিটলি মিলে যায়। তার মানে আমাদের অ্যাসেট লাইবিলিটি মিল হয়েছে। তাহলে মোট আর্থিক পরিসম্পদ এটা, বাংলাদেশে অবস্থিত পরিসম্পদ আমাদের এটা, বাংলাদেশের বাহিরে কোনো সম্পত্তি আমাদের নাই। তাহলে টোটাল বাংলাদেশ এবং বাহিরে আমাদের সম্পত্তির পরিমাণ এটা। তার মানে 7 এবং 10 এই দুটো যদি আপনার কমপ্লিটলি মিলে যায়, এর অর্থ যে এই রিটার্নটা আপনার কমপ্লিট হয়েছে, সম্পূর্ণ হয়েছে। তাহলে সেইভাবে আমরা এই রিটার্নটা কমপ্লিটলি করতে পারি। আমি খুব দ্রুততার সহিত আমরা এই রিটার্নটা দেখানোর চেষ্টা করেছি, লাস্টের দিকে একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। মূল সারমর্ম হচ্ছে জাস্ট একটা রিটার্ন আমি দেখালাম আপনাদের। এই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা হয়েছে অলরেডি মনে হয় আমাদের প্রায় 100 জনের কাছাকাছি আছেন। যদি কেউ না থাকেন, আমাদের হোয়াটসঅ্যাপ যে নম্বরটি আমি দিয়েছি চ্যাট বক্সে, সেখানে যোগাযোগ করে আপনি এই হোয়াটসঅ্যাপে ইন হয়ে যাবেন। সেক্ষেত্রে এই রেকর্ডিং ক্লাসটা এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়েছি, আবার উল্লেখ করি, রেকর্ডিং ক্লাস এবং আমাদের ফ্যাক্ট গুলো আপনি পেয়ে যাবেন আশা করা যায় 01। আর দুই একজনের কোশ্চেন আমরা নেই, যেহেতু একদম শেষ পর্যায়ে চলে আসছি, আর খুব আলোচনায় যাব না। যারা আগের থেকে হ্যান্ড রাইজ করেছিলেন তাদেরকে দুই একটা কোশ্চেন আমি নিই। উম্মে হানি হ্যান্ড রাইজ করে আছেন অনেক সময় ধরে, আপনার স্যার থ্যাংক ইউ। স্যার আমার প্রশ্নটা ছিল হচ্ছে এক পাতার যে রিটার্ন, এটা আসলে আমি পূরণ করে জমা দিতে গিয়েছিলাম, ওনারা বলছে যে হয় নাই আপনার রিটার্নটা। এটা তো অনেক অল্প সময়, এরকম একটা রিটার্ন যদি কাইন্ডলি পূরণ করে দেখাতেন তাহলে উপকার হতো স্যার। আজকে তো আর আমাদের সময় নেই, আমাদের সময় অলরেডি। নেক্সট কোনো সেমিনারে আর হ্যাঁ, যদি হ্যাঁ। একটু দেখান কাইন্ডলি তাহলে অনেক উপকার হয়। ওকে, ইনশাল্লাহ নেক্সট সেমিনার আমাদের আগামী সপ্তাহে ইনশাল্লাহ একটা সেমিনার করার ইয়ে আছে, যেহেতু অনেকের আগ্রহ আছে। আমি দেখলাম যে অনেকেই মেসেজ দিচ্ছে যে আমি চাচ্ছি যে সবাইকে শিখাতে, যেহেতু ট্যাক্স নলেজ ডেভেলপমেন্ট করতে, সেক্ষেত্রে যতটুকু আমার পক্ষে সম্ভব সেই সুযোগটা দেওয়া। অনেকেই দেখছেন হ্যান্ড রাইজ করে আছেন। সজীব
সাকিব হক, সাকিব হক অনেক সময় হ্যান্ড রাইজ করেছিলেন, প্লিজ বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম একটা আসসালাম। প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার, আমাদের যে যে রেয়ার যে স্যার আমরা এক্সেমপ্টেড অ্যামাউন্ট যেটা স্যার, হুম। 1/3 তো স্যার স্যালারি থেকে আমরা স্যার ইয়ে পাচ্ছি, এক্সাম্পট পাচ্ছি স্যালারিড পার্সন হিসাবে। হ্যাঁ, তারপরে স্যার যে 3.5 লাখ টাকার যে স্যার অ্যামাউন্টটা আছে, ওটাও তো স্যার আমরা ওইখান থেকে ডিডাক্ট করতে পারবো না স্যার? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওকে আপনার যে করযোগ্য ইনকামটা হবে তারপরে আপনি স্ল্যাব ঠিক আছে, ট্যাক্সটা নিয়ে আসবেন। ওকে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আর মনিরুজ্জামান ভাই অনেক সময় কথা বলতে চাচ্ছিলেন, আপনাকে সুযোগ দেওয়া হয়নি। লাস্ট আপনার কাছ থেকে কোশ্চেন নিব। জি, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি যে বিষয়টা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে রিবেটের ওই যে টোটাল ইনকামের যে 1/3 যেটা নেওয়া হচ্ছে, এখানে আমি জানতাম যে সঞ্চয়পত্রের যে সুদটা এইটাকে বাদ দিয়ে 1/3 করতে হয়, যেটার সঙ্গে আবার যদি সেভিং অ্যাকাউন্টের সুদ আসে সেটা ইনকামের সঙ্গে যোগ হয়, তাই না? না, এখন আমাদের দেখবেন, এখন এটা ছিল আগের নিয়ম, কিন্তু বর্তমান নিয়মে তো আমাদের 163 সেকশনে আপনাদেরকে দেখায় যে 163 সেকশনের যে ইটা আছে, সেখানে কিন্তু ওই ব্যাংক ইন্টারেস্ট বা এই সব কিছু নিয়ে আসা হয়েছে, যে কারণে ওইটাও আপনাদের এখন আর ট্যাক্সের সাথে, ইনকামের সাথে আসলে হবে না, ওটাও আপনাদেরকে বাদ দিতে হবে, ঠিক আছে? বাদ দিয়ে বাকিটার উপরে আপনার কাউন্ট করতে হবে। আগের সিস্টেম অনুযায়ী মানে আপনি, হ্যাঁ, শুধু সঞ্চয়পত্র এবং ব্যাংক সুদ, মানে সেভিংস অ্যাকাউন্টের সুদ দুটোই শুধু বাদ দিতে হবে। সেভিং, হ্যাঁ, দুটেই না, এর সাথে আরো আছে। আমি জাস্ট এক পলকে আপনাদের এটি দেখাই যে আমাদের এই যে 163 ধারায় মিনিমাম ট্যাক্সের বিধান আছে, ঠিক আছে? জি, এখানে 40টি খাত আছে, এটা আমি ওই আমাদের লাস্ট ক্লাসের শিটে দিয়েছিলাম। 40টি খাত আছে। এই 40টি খাত থেকে যে ইনকাম হয়, এখানে একদম 40টি খাতের কথা সব উল্লেখ আছে। আহ, এই 40টি খাত থেকে যে আয় আছে, সেই আয়গুলো আমাদের বাদ যাবে। এই 40টি খাতের ভিতরে আপনার দেখবেন এই এই ব্যাংক সুদ, ইন্টারেস্ট, এগুলো বলা আছে। তাহলে শুধু ব্যাংক সুদ আমি বললাম না, আমি বললাম যে এই 40টি খাতের উপরে যত, এই যে এখানে বলা আছে 102 নম্বর সেকশনে সঞ্চয়ী আমানত ও স্থায়ী আমানত ব্যাংক ইন্টারেস্ট, এইগুলো হতে যে ইনকাম, এটাও মিনিমাম ট্যাক্সের আওতায়। আর আমাদের ওখানে নিয়মটা ছিল মিনিমাম ট্যাক্স এবং ফাইনাল ট্যাক্স এগুলো বাদ দিয়ে, অব্যাহতি বাদ দিয়ে বাকি যে ইনকাম হবে এটা 3%। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। আরো অনেকের কোশ্চেন আছে, আমি দেখছি অনেক সময় হ্যান্ড রাইজ করে আছেন। আসলে আমাদের সেশনটা 1 ঘন্টা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট আলোচনা করেছি। আজকে আর না, অনেক রাত হয়েছে, 10টা 44 বাজে। আর বাকি আরেকটা ক্লাসের সময় আমরা বাকি খাতগুলো নিয়ে আলোচনা করব। আহ, আপনাদের সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, যদি আপনারা যে গ্রুপটা অ্যাড হয়েছেন ওই গ্রুপটা যদি কোশ্চেন করেন, পরবর্তীতে আমরা হয়তোবা ওখানে আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। আর রিটার্নের যে কপিটা আছে এগুলো শেয়ারও দিতে পারবো। আপাতত দৃষ্টিতে আমরা মনে হয় যে এখানে শেষ করলে ভালো হয়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সেশনে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে কোনো এক সেমিনারে হয়তো বা আপনাদের সাথে আবারও কথা হবে বা আবারও দেখা হবে, সেই আশা রেখে আজকে আমি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।